শিক্ষার বিকল্প নাই, শিক্ষার শেষ নাই, এবং শিক্ষা ছাড়া কোনো কিছুর উন্নতি নাই বা কোনো কিছুর সফলতা নাই। এনায়েত ভাই, কেমন আছেন? শিক্ষার বিকল্প নাই, শিক্ষার আহ, ছাড়া কোনো কিছুর সফলতা আসে না, সেটা যে কোনো কাজের হোক। প্রত্যেকটা কাজের সফলতার পিছনে সর্বপ্রথম শিক্ষা। আপনারা দেখবেন যে হোটেল রেস্টুরেন্টের মেসিয়াররা কোনো এক সময় হোটেলের মালিক হয়, কাপড়ের দোকানের কর্মচারী ব্যবসা শিখে নিজে দোকান দিয়ে দোকানের মালিক হয়। রাকিবুল ইসলাম, মাসুম আলম ভাই, তো প্রত্যেকটা বিষয়ে শিক্ষা, আপনার সফলতা তখনই আসবে যখন শিক্ষা অর্জন করবেন। আমাদের দেশের দেখেন, মাস্টার্স পাশ করে, ডিগ্রি অর্জন করে, করে চাকরি করে, চাকরি করলেই যে সে সফল হবে বিষয় না। সে চাকরির যে জিনিসটা, চাকরির যে কর্ম জায়গাটা, সেটাও তাকে শিখে তারপর একটা পজিশনে যায়। টেক্সটাইল ক্ষেত্রে যারা আছেন জানেন যে টেক্সটাইলের কেমিক্যাল আছে, বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন পার্ট আছে। ভালো আছি, আপনারা কেমন আছেন? বিভিন্ন পার্ট আছে, ওই পার্টে দেখা গেছে আমার এক ফ্রেন্ডের ফ্যাক্টরিতে এই যে কালার ডাইং করে, ডাইং, ক্লাস 8 পাস ছেলে, 8 পাস লোকটা, কাজের অভিজ্ঞতা হতে হতে তার 2.5 লক্ষ টাকা বেতন। আবার টেক্সটাইল টেক্সটাইল ইনস্টিটিউট থেকে পাশ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হয়ে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হয়ে একই পোস্টে 15,000 টাকা বেতনে চাকরি করে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারিং থেকে সে ইঞ্জিনিয়ার হয়ে পাশ করে এই ডাইং সেক্টরে কাপড়ের কালারে 15,000 টাকা বেতনে মানে চাকরি করে। আর একটি লোক 16-17 বছরের অভিজ্ঞতায় সে ওই একই কাজ 2.5 লাখ, 8 পাস, 8 পাস লোক 2.5 লাখ টাকা বেতন পায় 16-17 বছরের অভিজ্ঞতার আলোকে। পার্থক্যটা বুঝতে পারছেন আমার কথাটার? একটা ছেলে ইঞ্জিনিয়ারিং ম্যাট্রিক পাস করলো, ইন্টার পাস করলো, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলো, ঢুকে সেখান থেকে ইঞ্জিনিয়ার হয়ে বের হলো। সে কালার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে থেকে, যখন আমার লাইফ শুরু হয় এখন 8:30 থেকে, 8:30 থেকে এশার আজানের পর থেকেই, মানে 8:30 বলতে এশার আজানের পর থেকেই, কেননা আগে আমি মাগরিবের পরে করতাম, তো এখন মাগরিবও দ্রুত হয়, এশাটাও আগে এগিয়ে গেছে। চাকরিজীবী যারা আছেন তাদের একটু সমস্যা হয়ে যায়, বা টাইমিংটাও ছোট হয়ে যায়, যার কারণে লাইফটা, যেমন এই টাইম থেকে যখন আলোচনা করি আপনাদেরকে বোঝাতে একটু বেশি সময় দিলেও আমার সমস্যা হয় না, কিন্তু ওই টাইমে আমারও যেমন সমস্যা হয়, আমার থেকে আপনাদেরও অনেকের সমস্যা হয়, কেননা নামাজের টাইমিংয়ে অনেকের, আমাদের যারা নামাজ পড়ি আমরা, তাদের জন্য সমস্যা হয়ে যায়, যার কারণে এশার নামাজের পরে আসছি। তো যে কথা বলতে নিছিলাম, একটা অভিজ্ঞতা হচ্ছে এক বিষয়, আর সার্টিফিকেট অর্জন করা আরেক বিষয়। স্কুল কলেজে লেখাপড়া করলে সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু কর্মদক্ষতার মতন শিক্ষা, এর বিকল্প কিছু নাই। আপনি চাকরি বলেন, যে কোনো কাজে যাবেন, সেখানে শিক্ষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তদুপরি এই বাজারে আমরা যারা ম্যাক্সিমাম লোক লুজার হয়েছি, আমি সহ, আমরা যারা বলতে আমি সহ লুজার হয়েছি, সর্বপ্রথম আমরা কিছু টাকা বিদেশ ছিলাম, কিছু ইনকাম করছি, আপনারা ব্যবসা করছেন, কিছু ইনকাম করছেন, কেউ বাপদাদার সম্পত্তি বিক্রি করছেন, কেউ বইয়ের গয়না বিক্রি করছেন, এই জায়গায় টাকা উড়ে লাভে লাভ ঢুকাইছি। ঢুকানোর আগে কোনটা কিনা যায় ওইটা কিনেন, কোনটা কিনা যায় ওইটা কিনেন, মামু ধরেন, মামু ছাড়া কাজ হবে না। এই যে এই টেন্ডেন্সিতে যারা শুরুতে ঢুকছেন বা শুরুতে বিনিয়োগ করছেন, সবাই লুজার। কারণটা কি বুঝাইতে পারছি? আমাদের বিনিয়োগ শিক্ষাটা কারো ভিতরেই নাই, বিশেষ করে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীর। এই জিনিসটা শুরুতে আমারও ছিল না। তবে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, আমি কখনো কারো নিউজ ভিত্তিতে বা কোনো ইয়ের উপরে ভিত্তি করে শেয়ার কিনি নাই। শুরুতে এইসব অ্যানালিস্টগুলো আমি বুঝতাম না, যে আমার নির্দিষ্ট টাইম এশার নামাজের 8:30 থেকে একদম 8:30 বরাবর, তো মাঝে মধ্যে 2-1 মিনিট আগে চলে আসি, আবার কিছু সময় কাজের ইয়েতে 2-1 মিনিট পরে হয়, 2-4-5 মিনিট এদিক সেদিক হয়। জাকির ভাই,
তো যে কথাটা বলতেছি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই সময়টাই পারফেক্ট, কারণ সবারই কর্মব্যস্ততা থেকে একটু রিল্যাক্স থাকে, আরামসে বসে বসে আমার এই বক্তব্যগুলো আপনারা শুনতে পারেন। কারণ আমার বক্তব্যের ভিতরে যা কিছু বলি গঠনমূলক এবং মার্কেট এবং শিক্ষার জায়গায় বলি। এখানে যে আপনারা তো আমার পুরানো মানুষ, কিছু কিছু উড়ন্ত পাখি এসে হাগু করার চেষ্টা করে এখানে। তো আপনারা আছেন, আপনারা এখানে ওইভাবে সতর্ক থাকবেন। এই উড়ন্ত পাখিগুলো যেগুলো ফাইজলামি করতে আসে ওদের জন্য আপনারাই যথেষ্ট। এই জায়গাতে শুধুমাত্র শিক্ষা এবং বিনিয়োগের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো যে কথা বলতে নিছিলাম, শুরুতে আমিও যখন ফার্স্ট ইনভেস্ট করি ট্রেডারের তাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে তারা বাই সেল করতে, মানে তাদের তো কমিশনের টার্গেট, একটাতে 1 টাকা লাভ করাইলে আরেকটাতে দুইটাতে 5 টাকা লস করাইয়া, এরকম প্রায় উইদিন 2-3 মান্থ প্রায় 6 লাখ টাকার মতন আমার গায়েব করে ফেলছিল। যার ফলে গায়েব বলতে বিক্রি করে নাই, লসে যখন গেছে বিক্রি করে নাই, কারণ আমি তো বলেছি যে আমাকে প্রলোভনই দেখানো হয়েছে লাভের জন্য, এখানে কিছু ইয়ের জন্য। তো যখন আমার পোর্টফোলিওতে আনরিয়েলাইজ 6 লাখ লস দেখেছি, সেদিন থেকে আমি ট্রেডারকে একটি কথা বলেছি, প্লিজ ডোন্ট বাই অ্যাগেন ইন মাই পোর্টফোলিও এনি শেয়ার। আমি সেদিন থেকে বলেছি আমার শেয়ার আমি বুঝবো, লাভ হোক লস হোক সেটা আমি দেখব। আগে থেকে ব্যবসায়ী মানুষ ছিলাম, প্রবাসেও ব্যবসা মানে পড়াশোনার পর চাকরি থেকে ব্যবসার থেকেই শিক্ষা। এই শিক্ষার ধারাবাহিকতায় ওই সেন্স থেকে আমি কিভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হয় সেখান থেকে আমার শিক্ষা শুরু। তখন এই ভাই স্টকের ব্যাপার থেকেও কথাগুলো গুরুত্বপূর্ণ, একটু শুনেন তারপরে স্টক দেখবো শেষ মুহূর্তে, আগে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শেষ করে নেই। যখন থেকে আমার পোর্টফোলিওতে আনরিয়েলাইজ মাইনাস হলো 6 লাখ, আপনাদের মতো এখন যারা হার্টবিটের দুর্বল ছিলেন তখন আমিও অনেকটা দুর্বল ছিলাম, বাট এই টাইপের দুর্বল না যে হাই হুতাশ করার। কারণ আমার দুঃখ 10 জনকে বললে 10 জন শুনবে আর উপহাস করবে, সমাধান কেউই দিবে না। কথা মনোযোগ সহকারে শুনেন। হায় রে গেল ভাই আমার এই হইলো, আহারে ভাই তোমার এই হয়েছে, এই পর্যন্তই, কেউ সমাধান দিবে না। সমাধান আমারটা আমাকেই করতে হবে, সমাধান আমারটা আমাকেই করতে হবে। আমার দুঃখ 10 জনের কাছে বড়ে বেড়াবো, 10 জন উপহাস মানে সামনে সামনে আফসোস করবে, পিছনে উপহাস করবে, গেছে ব্যবসা করতে খাইছে ধরা, পোর্টফোলিও লাল বাত্তি, এই ধরনের কথাগুলো পিছনে বলতে থাকে। এটা হচ্ছে বাস্তবতা। সেদিন থেকে নিজের দুঃখ, মনের দুঃখ মনে রইল গো, এই যে গান একটা আছে না, মনের দুঃখ মনে রইল গো, ওই মনের দুঃখ নিজের ভিতরে রেখে নিজে ওইখান থেকে, তখন এইসব গ্রাফের চিত্র কিছুই দেখি নাই, কিছু জানতাম না, ছিল এতটা বুঝতামও না। শুধু একটা বুঝতাম যে পড়তে পড়তে কই আসে দেখবো, সেইখানে আবার কিছু অ্যাভারেজ করব, উপরে গেলে কিনা দামটা আগে সেভ করব। ওইখান থেকে ধীরে 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 নিজের লসগুলোকে রিকভার করছি, রিয়েলাইজ করছি। অনেক সময় দেখা গেছে বড় অঙ্কের লস দিয়েও বের হয়ে গেছি। এই টেন্ডেন্সি নিয়ে লাভ লস কোনোভাবে টিকে এই মার্কেট থেকে যে অর্জনটা করেছি সেটা হচ্ছে শিক্ষা, যেগুলো আপনাদেরকে আমি সবসময় শেখানোর চেষ্টা করি। আর কেন চেষ্টা করি বা কেন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, আমি যে এই দুঃখগুলো ভোগ করে এসেছি শুরু থেকে। এই যে আমার এখানে একটা ভাই আছে মামুন, ছোট ভাই, আদরের ভাই, এই ছেলেটার পোর্টফোলিও দেখেও মনটা খারাপ, কিন্তু আবেগী ছেলে, খুব ভালো মনের ছেলে, তাকে কিছু পরামর্শও দিয়েছি। তো এই জায়গা থেকে এই যে দুঃখ কষ্ট, মানুষের দুঃখ কষ্ট, বিভিন্ন ফাঁদ ফাঁদ পেতে চারিদিকে এই বাজারের চারিপাশে জালের মতন ফাঁদ পাতা আছে, এই বাজারের চারিপাশে জালের মতো ফাঁদ পাতা আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ফাঁদ, মেসেঞ্জার গ্রুপ আরেকটা ফাঁদ, বিভিন্ন গ্রুপ ফেসবুক গ্রুপ আরেকটা ফাঁদ। এরপরে আতঙ্ক ছড়ানোর জন্য বা রিউমার এবং নিউজ ছড়ানোর জন্য সাংঘাতিক নামে সাংবাদিক আছে, কিছু পোর্টাল আছে
নিউজ পোর্টাল, এই পোর্টাল হচ্ছে সবচেয়ে মারাত্মক ফাঁদ। এই ফাঁদে আপনারা পা দিয়েছেন, যারা যারা দিয়েছেন রিয়েলাইজ করে দেখেন সবাই লুজার, এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুজার। এইসবগুলো দেখেই এইখান থেকে আজকে 6 মাস বা 7 মাস এই পদযাত্রা যখন শুরু করেছি, শুরু থেকে আমার কাছে যারা আমার এই লাইভ দেখেছেন, শুরুতেও যে বিরোধী মতামত আসছিল, অনেক বুঝতে পারেন নাই যারা বিভিন্ন জায়গায় ধোকা খেয়েছেন বা করেছেন। তো আলহামদুলিল্লাহ হয়তো আমার একটু শুরু দিকে একটু কষ্ট হয়েছে আপনাদেরকে বোঝানোর। যখনই আপনারা, আমি তো আপনাদেরকে বলছি যে আমি এটা বাংলা ভাষায় এই শেয়ার মার্কেটের চিত্রগুলো বোঝাই, যারা ইংলিশ ভাষায় বোঝায় তাদের সাথে আমার সাথে মিলাবেন না। আমি একজন বলছে আপনি যে অ্যানালাইসিস দেন এটা হচ্ছে উগান্ডার অ্যানালাইসিস। আমি বলেছি যে আমার উগান্ডার অ্যানালাইসিস যদি মানুষের উপকার আসে, আমার নাসডাকের অ্যানালাইসিস দরকার নেই, আমার উগান্ডারই ভালো। কথাটা মনে আছে কিনা? সেখান থেকে যে শিক্ষার জায়গাটা নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আপনাদের যে সাপোর্ট লেভেল, সাপ্লাই জোন দেখছেন, প্রত্যেকটা স্টক সাপোর্ট থেকে যখন মার্কেট যখন ফেভারে থাকে, সাপোর্ট থেকে কিভাবে সাপ্লাই পার করতে পারে না। এই যে আগে যে টার্গেট নিয়ে রাখে, এই শেয়ারটা আকাশে উঠবে, বাতাসে উঠবে, অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে, কিন্তু ঘোড়ার ডিম। একটা জায়গায় সাপ্লাই যখন চলে আসে তখন আর উপরে যাইতে পারে না, ওইখান থেকে আবার ব্যাক করে, তখন আপনারা মানে প্রফিটও টেকিং করতে পারেন না, আরও উপরে যাওয়ার আশায় আপনার লাভও যায়, লাভের পরে খেতাবালিশও যায়। ওইখান থেকে যে শুরু থেকে যারা ছিলেন, বাজারটা যেটা পতন বা কারেকশন মুডে যাওয়ার আগ পর্যন্ত বেশ ভালো, আমার লাইভে বেশ ভালো প্রফিট এনজয় করেছেন, 5-7-10 লাখ টাকা করে এনজয় করার মতন লোক এখানে আপনারা আছেন। ভুল করে ফেলেছেন আরও এক জায়গায়, যে মার্কেট পতনের সময় ওই লাভের টাকা সহ ইনভেস্ট করে সব আটকে বসে আছেন। এটাও বলা হয়েছিল, বলার পরেও লোভের জায়গাটা কেউ কন্ট্রোল করতে পারে না। এমনও পোর্টফোলিওতে আপনারা দেখিয়েছেন 7-8 টাকা লাভ, মানে একটা স্টকে 7-8 টাকা লাভ নেয় না, পরে কিনা দামের বা কিনা লসেও অনেকে বিক্রি করেছেন। জি ধন্যবাদ ফারুক ভাই। তো আমি বলেছি যে এটা আমার যদি যে যারা অনেক বড় বড় টেকনিক্যাল বা পাণ্ডিত্যগিরি দেখায় পণ্ডিতরা এসে আমাকে বলেছিল যে আপনি এগুলা উগান্ডার টেকনিক্যাল অ্যানালাইসিস করেন কে লেগা, তো বলছি যে আমার উগান্ডার অ্যানালাইসিসে যদি মানুষ উপকৃত হয় তো সেটাই তো ভালো। আমার নাসডাকের তো দরকার নাই, আমেরিকার নাসডাক তো আমার দরকার নাই, সেনজেনের ওই ইয়ের দরকার নেই আমার। তো সেই জায়গা থেকে যে কথাটা বলার জন্য আসছি, এই শিক্ষার ব্যবস্থার জায়গা থেকে যদি অন্তত আপনি একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন যে আপনি যদি বুঝে শুনে, এই যে মলমপাটি বা বিভিন্ন গ্রুপের ফাঁদে চারিদিকে চতুর্দিকে জাল পাতা, কিন্তু দুঃখের বিষয় আমি এখনও দেখি আমার গ্রুপের বা আমার এই যে এখানের অনেক ভাই আছেন, লোভে পড়ে সে হাই রেঞ্জের শেয়ার এখনও কিনছেন। তো যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, যেভাবে হোক যেখানেই হোক ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনারা আপনাদের যারা ব্যক্তিগত ব্যাপার তারা আপনারা ওইভাবে করবেন। কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত নিজের হাতে ধরে, যেমন ওরিয়ন ইনফিউশন 315 থেকে আমরা আলোচনা করেছি, 500-র উপরে গেছে, আর আমি সবাইকে মানে সাবধানতা অবলম্বন করতে বলেছি, কিন্তু দেখেছি অনেকে 565ও কিনেছে, 585তেও কিনাইছে। তারপরে আরেকটা স্টক হচ্ছে ওই যে কেরু বানায়, যে নামটা কি, কেরু বানায়, মদ বানায়, যে মদ বাংলা ভাষায় যেটা মদ বানায়, KNQ। ধন্যবাদ সুজন চন্দ্র দাস দাদা, আপনি একটা স্টার দিয়েছেন আমাকে, ধন্যবাদ। তো ওই যে KNQ হাই রেটে আমার লাইভ দেখা মানুষ কিনছে, তা আমি বুঝি না ওনারা কোন সেন্সে কিনেছেন, কেন কিনেছেন, কোন আশায় কিনেছেন, যে 427-28 টাকায় কিনেছেন আমার কাছে বলেছেন। তা আমি প্রশ্ন করলাম, আর বললো যে শর্ট টাইম 3 দিনে যদি কিছু, ওই যে লাফালাফি দেখে শর্ট টাইম 3 দিনে যদি কিছু প্রফিট করা যায়। নাম আপনারা বলেন, সমস্যা নাই, আমার জায়গা থেকে নাম কারো উল্লেখ করা সম্ভব না। যাই হোক, তো এই যে শর্ট টাইম 3 দিনের প্রফিটের চিন্তা করে ঢুকেছেন আর আটকা পড়েছেন, এমন আটকা পড়েছেন, শর্ট টাইম তো শেষ, ব্রড টাইমও শেষ, লাইফ টাইমও শেষ, এরকম হয়ে গেছে। শর্ট টাইম, ব্রড টাইম, লাইফ টাইম তিনোটাই শেষ হয়ে গেছে। ওই যে হাই রিস্কি শেয়ার
অতি লাফানো দেখে যারা 3 দিনের আশায় ঢুকেছেন, ওরাও ফাঁদ পেতে আছে যে আপনি কখন যে 3 দিনের আশায় ঢুকবেন আর আমি কখন যে আপনারা খাওয়াবো, এই ধান্দায় থাকে। কথা বুঝে আসছে? তো এই সব বিষয়গুলো আপনারা শর্ট টাইমে চিন্তা করবেন। আপনি দেখেন সাপোর্ট জোনে কেনার পরে আমরা এত সেফ জায়গায় কিনছি, কিন্তু মার্কেটের বাড়ির চোটে আমাদেরও প্যান্ট ঢিলা করে ফেলছে। তো এতটুকু ভরসা বল ভরসা আছে যে আমরা জেনে শুনে একটা সাপোর্ট সাইডে কিনেছি, বাজার ঘুরলে অন্তত আমাদের কিছু না হোক চালানটা ফেরত আসবে। আমরা সেই ধরনের স্টক নিয়ে আলোচনা করেছি, সেই ধরনের স্টকে আপনারা যাচাই বাছাই করে ঢুকেছেন, যারা করেছেন তাদের পুঁজিটা এখনো পর্যন্ত নিরাপদ। কিন্তু আরেকটা শেয়ার দিয়েও বুঝাই, কারণ স্টক দিয়ে না বুঝাইলে বিষয়টা ক্লিয়ার হয় না। এই যে ধরেন TILIL, এই শেয়ারটা আমার এক প্রিয় ভাই দেশের বাইরে থাকে, যে কোনো কারো কাছ থেকে নিয়ে পেয়ে 86-87 টাকায় কিনেছে। তাকে বললাম তুমি তো ভাই আমার লাইভ দেখো, তুমি আমার প্রিয় মানুষ, তুমি কিভাবে এই ভুলটা করলা? কয় ভাবছি 3 দিনে যদি একটা প্রফিট করে বের হইতে পারি তাহলে তো খারাপ কি। আমি বলছি এবার কি হয়েছে? তো বোকার মতন আরও একটা কাজ করছে, উপরের শেয়ারে কখনো অ্যাডজাস্ট করতে নাই, সে আবারও অ্যাডজাস্ট করে ভাবছে যে বাইর হওয়ার জন্য, এই যে ভুল সিদ্ধান্তগুলো কিভাবে ফাঁদে পড়ে, বাইর হওয়ার জন্য নিয়েছে। তো আমাকে তখন বলেছে যে কততে, মানে কিনার পরে বলছে যে কততে অ্যাডজাস্ট করবো। আমি তখন বলেছি 57 টাকা আসলে অ্যাডজাস্ট করবা, নাহলে অ্যাডজাস্ট করে লাভ হবে না। কিন্তু সে এইখানে যখন বাউন্স করছে, এই যে 67 টাকায় আসার পরে, সে এইখানে অ্যাডজাস্ট করতে গিয়ে পরের দিন উপরে গেছে, তখন আবার ধরা খাইছে। এখনো পর্যন্ত তার পোর্টফোলিওতে বিশাল অঙ্কের লস। কোথায় আসছে? 47, কোথায় 84, কোথায় 47। তার মানে কি অর্ধেক, মানে ফুল অর্ধেক নাই হয়ে গেছে। এখন এই যে এই জায়গাটা সে আর ফেরত পাবে কখনো না। সর্বোচ্চ যদি যায় এই 47 থেকে ঘুরে, তাহলে সর্বোচ্চ হয়তো এখান থেকে 5-7-10 টাকার, এতটুকু হয় কিনা তাও সন্দেহ আছে। বিশেষ করে এখান থেকে হয়তো 5-7 টাকার একটা রিটার্ন আসবে। কিন্তু এই যে 84 আর 47 মানে কি বুঝেন? মানে 40 আর 80, এটাই এইভাবে হিসেব করি। তার মানে 40 টাকার গ্যাপ কি আর পাবে? কখনোই না। এখন এই যে উপরে কিনে যদি কেউ ধৈর্য ধরেন, সেই ধৈর্য আপনার ওই যে শর্ট টাইমের আশায় ঢুকছেন, শর্ট টাইম যাবে, এরপরে ব্রড টাইম যাবে, এরপরে লাইফ টাইম যাবে। এবার বলি শর্ট টাইম, ব্রড টাইম, লাইফ টাইমের হিসেবটা বুঝি। নিউ লাইন দিয়ে বুঝাই, NEW। এই নিউ লাইনটা 45 টাকা থেকে উঠাইতে, মানে উঠাইছিল এক গেম করে, 45 টাকা থেকে ডাইরেক্ট মারতে 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 60 টাকায় আনছিল শেয়ারটা, 6 টাকা, 6.5 টাকা 80 পয়সা আনছিল এই নিউ লাইন। এখন যারা শর্ট টাইমে ঢুকছে, তার শর্ট টাইমের পরে ব্রড টাইম, যেটা একটু লম্বা টাইম, ব্রড টাইম, এই ব্রড টাইমও গেছে। আর ব্রড টাইমের পরে যারা এখনো পর্যন্ত সেই শেয়ারটা স্বপ্ন দেখে যে 45-এ যাবে, তার লাইফ টাইমও শেষ। বুঝে আসছে? আমি এই শেয়ারটাও ফেব্রুয়ারি মাসে যখন এই 60 টাকা থেকে যখন ইউটার্ন নিচ্ছে, আমি ভালো প্যাটার্ন দেখছি, বুঝছি এটা অনেক নিচ উপর থেকে পড়ছে, কিছু না কিছু এখান থেকে আসবে, প্যাটার্ন দেখে ধরছি। ঠিক 60 টাকা 80 পয়সা আমি কিনছি। আমি এটা টান দিয়ে উঠে 13 টাকা পর্যন্ত উঠাইছিল। আমি দেখলাম যে ধরে রাখতে পারছে না, আমি 11.70 বা 60-এর দিকে এক্সিট নিচ্ছি। আমার এই গ্রুপের এক প্রিয় ভাই 11.70-এ তার পুরা মানে আয়ের সব টাকা, প্রায় 1 লক্ষ কত হাজার শেয়ার বা 17-18 লাখ টাকা শেয়ার এই 11 টাকা 70 পয়সা কিনছে। তারও শর্ট টাইম, বড় টাইম, সব টাইম শেষ হয়ে গেছে। এখন এই প্যাটার্নগুলো আপনারা বুঝে বুঝে যদি না করেন, ওই যে শর্ট টাইমের আশা করে লাফানো শেয়ার দেখে কিনেন, আপনি একটা কয়েকটা শেয়ার দিয়েও বুঝাইছে এই বিষয়গুলো, যে সাপোর্ট জোনে মার্কেট ফেভারে থাকলে সাপোর্ট জোনে একদম স্ট্রংভাবে লম্বা সময় দেখছেন যে এক জায়গায় বেশ শক্তিশালী সাপোর্ট নিয়েছে, আপনি ঢুকেন, আপনাকে প্রফিট দিতে 100% বাধ্য। যেমন ঘটেছিল বিছাচারির সময় এবং AIL এর সময়, এই কথাটা বলেছি, BEA। অনেকে হতাশ হয়ে গেছে, ভাই কি করবো, 48-এ কিনা, 51 কিনা, 55 কিনা, কি করব? বললাম যে ভাই বিছাচারি যেহেতু একটা জায়গায় সাপোর্ট লম্বা সময় আছে, আপনাকে উপরে একটা বিছাচারি, কোন কোন শেয়ার মনে আছে? বিছাচারি,
এআইএল এবং খান ব্রাদার্স তিনটা নিয়ে তখন এই আলোচনাগুলো চলছিল। প্রিভিয়াস হিস্ট্রিতে শিক্ষার জায়গাতে আপনাদেরকে কথাগুলো বলি তাহলে বুঝতে পারবেন। তখন অনেকে বলছে ভাই এই 47 থেকে উঠতেছে না, আমি বলছি একটু ধৈর্য ধরেন, যেহেতু এখানে একটা বিনিয়োগ দেখা যাচ্ছে, সুতরাং আপনার শেয়ারটা আপে যদি ডাউনে আসতে হয় কমপক্ষে কিছুদিন মানে একটা উপরে আপ ট্রেন্ড দিয়ে তারপরে ডাউনে আসবে, না হলে আসবে না। দেখেন কি সুন্দরভাবে 47 টাকা থেকে 58-60 টাকা পর্যন্ত উঠছে। অনেকে সুন্দর সুন্দর প্রফিট নিয়ে বা প্রফিট বা যার যেখানে আটকা ছিল এক্সিট নিছে। উপরে যারা কিনছে তাদের তো আর কিছু বলার নাই, যে যেহেতু 47 থেকে 60, তারা ভাবছিল হয়তো এদিকে উপরের দিকে আরও যাওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা ভাবছিল হয়তো বা ইয়ে হয়েছে। তো এই যে বিষয়গুলো আমি শুরু থেকে আলোচনা করে আসছি, মার্কেটে পড়ার পরবর্তী সাথে সাথে অনেকে যারা ওই যে উড়ন্ত পাখি হাগু করতে আসে, ওরা এসে বিভিন্ন ধরনের কমেন্টস, বিভিন্ন ধরনের নেগেটিভ বচন বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। তবুও তাদেরকে উপেক্ষা করে আপনারা যেন, আমার প্রিয় মানুষ যারা আছেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেই জায়গায় আমি অলওয়েজ সুখে দুঃখে আপনাদের পাশে আছি, যেন আপনারা আবারও আপনাদের সেফ জায়গাতে থাকতে পারেন। বাজার দুইটা মৌসুমে খারাপ থাকে, মনে রাখবেন। তিনটা মৌসুমের মধ্যে একটা হচ্ছে এই ঘোষণার টাইমে, এই ডিভিডেন্ড ঘোষণার টাইমে, সেটা হচ্ছে দুইটা মৌসুম, একটা হচ্ছে অক্টোবর মাস আর একটা হচ্ছে মার্চ মাস। ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল মাস, মাথায় রাখেন, এগুলো কাজে লাগবে। এখন বিছাচারি যেখানে আসছে এখান থেকে হয়তো কিছুটা আপ হবে 51-র উপরে আমি দেখছি না প্রকৌশলী রফিকুল ইসলাম ভাই। তো অলওয়েজ মনে রাখবেন অক্টোবর মাস এবং মার্চ এপ্রিল মাস, এই দুইটা মাস আপনারা বিনিয়োগে সবসময় সাবধান থাকবেন। আরেকটা হচ্ছে ইপিএস এর যে সময়টা আসে, মানে ইপিএস থার্ড কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার আর ফাইনাল কোয়ার্টার, এই কোয়ার্টারগুলো যখন আসে তখন কিন্তু মার্কেটটা উতাল পাতাল করে। আপনারা দেখবেন যে এই অক্টোবর মাসের 30 তারিখে যখন ইপিএস, ডিভিডেন্ড সব কিছু কম, হ্যাঁ এপ্রিল অ্যান্ড অক্টোবর, রাইট রাফায়েত ভাই, এই এপ্রিল এবং অক্টোবর মাসটাতে আপনারা বিনিয়োগে সবসময় সতর্ক থাকবেন। এই জিনিসটা কি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে জীবনে বলেছে যে কোন কোন মাসে একটু সতর্ক থাকার প্রয়োজন? কখনো বলে নাই। তারা ওই আসে, চার্ট দেখায়, এইটা হচ্ছে হাম্বুল দিস্তা, এটা হচ্ছে বাঁশের কেল্লা, এভাবে করে করে আপনাদেরকে ওই যে ইংলিশে যেগুলা শিখায়, এনগালফিং, ফ্লাই, ড্রাগন ফ্লাই, এই ধরনের এই আলোচনা করে। কিন্তু আমি আপনাদেরকে সহজ ভাষায় বাংলাতে শিখাই, যেন আপনাদের এই টেকনিক্যাল বিষয়গুলো বাংলাতে বুঝতে পারেন, আপনারা আপনাদের ব্রেনে নিতে পারেন। কেননা যারা বড় বড় টেকনিশিয়ান, ওনারা ওই যেসব ইয়েতে ইকোমজি দিয়ে দেখায়, তারপরে বিভিন্ন চার্ট দিয়ে দেখায়, ওইগুলা সবাই সব কিছু বোঝে না। এখানে আমাদের এখানে বিনিয়োগকারী যারা আছেন, একদম বকলম থেকে একদম হায়ার এডুকেটেড পার্সন পর্যন্ত সবাই আছে, পান দোকান থেকে হাই ইয়ে থেকে সচিব লেভেলের সবাই আছেন। তো বিষয়গুলো সবার দ্বারা ক্যাচ করা সম্ভব না, যার কারণে আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সুতরাং অনেকে আসবে এখানে, আসে কথা বলে, বা নতুন নতুন আসে যারা জানে না, বুঝে না বুঝে ইয়ে করে। আর কিছু ইতর টাইপের লোক আছে, ওরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তখন সবচেয়ে বেশি মেজাজটা খারাপ হয়ে যায়, যে শিক্ষিত লোক হয়ে মুখের ভাষা কিভাবে খারাপ করে, সেটাই দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায়। যাই হোক, এখন দেখেন এই বিছাচারি যখন বলেছিলাম যে একটা সাপোর্ট তৈরি করেছে, তার মানে সে কিছু না কিছু আপ ট্রেন্ড করে, মার্কেট ফেভার আছে, আপ ট্রেন্ড করেই সে সেফ এক্সিট বা প্রফিট টেকিং করবে। আবার দেখেন আইবিপি নিয়ে বলি, আইবিপি, এটাও আপনারা যারা ঢুকেছেন, আমিও তখন বলেছি এটা ভালো একটা বিনিয়োগের জায়গা আছে, এটা শেয়ারটা ভালো হবে। তো এই যে লম্বা জায়গাটা বিনিয়োগটা হয়েছে, কিন্তু বাজারটা শেষ হয়ে গেছে, মানে একটা কারেকশনে নেমে গেছে, ডাউনে চলে আসছে। কিছু করার নাই, আপনারও কিছু করার নাই, আমারও কিছু করার নাই, ডাউনে চলে আসছে। এখন আমাদের কি করা উচিত? সেই জায়গাতে আমাদের
শিক্ষার জায়গাটা কি করা উচিত, যে আমি 13 টাকা 80 আশিতে কিনলাম, 14 টাকা 20-এ কিনলাম বা 14 টাকা 80-তে কিনলাম, শেয়ারটা তো মার্কেট সাপোর্ট করে নাই, নেমে গেল। আমাকে তখন ব্রেন খাটাইতে হবে যে এই শেয়ারটা যেহেতু দীর্ঘ 6-7 মাস যাবত বা 4-5 মাস যাবত একই জায়গায় ভলিউম ক্রিয়েট করেছে, নিশ্চয়ই কারো না কারো পার্টিসিপেন্ট আছে, বহু মানুষের পার্টিসিপেন্ট আছে, বিগ বিগ পার্টিদের পার্টিসিপেন্ট আছে। সুতরাং আমি মরলে তারাও মরবে, তারা বাঁচলে আমিও বাঁচবো। বুঝে আসছে? এখন যে জিনিসটা হয়েছে যে হ্যাঁ কারেকশন দেখি কতটুকু নামে, নামতে নামতে 10 টাকা 70-এ নামছে। যখনই বাউন্স ব্যাক করেছে, উচিত কি আমার যেহেতু 14 টাকা 80 পয়সা, আমার কাছে যদি কিছু পুঁজি থাকে আমি অ্যাভারেজ করে নামিয়ে আনবো, আমি অ্যাভারেজ করে নামিয়ে আনবো। তাহলে অ্যাভারেজ করে নামিয়ে আসলে হবে কি, আমার সেফ এক্সিটটা নিতে সুবিধা হবে। সেফ এক্সিটের বিষয়টার কথা বলছি। তো সেফ এক্সিট কিভাবে নিতে হয়, যে আমার যখন একটা শক্ত কংক্রিট জায়গায় আমি ঢুকেছি, এখান থেকে দেখেছি যে এটা সাপোর্ট জোনটা খুব স্ট্রং, তো সুতরাং সেখান থেকে যখন পড়েছে, তো আমাকে অপেক্ষা করতে হবে যে তার সর্বপতন কোন মানে সর্বশেষ পড়ার জায়গাটা কোথায়। আর সেখান থেকে যখনই বাউন্স ব্যাক করবে তখনই আমাকে অ্যাভারেজের চিন্তা করতে হবে। তাহলে অ্যাভারেজের বিষয়টা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। অ্যাভারেজ এইটা না যে আমি 14 টাকা কিনছি 13 টাকা আসছে অ্যাভারেজ করি, না, অ্যাভারেজ এই জিনিসকে বলা হয় না, এই জিনিসকে অ্যাভারেজ করা হয় না। ধন্যবাদ। তো ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। তো এই জায়গাতে টেকনিক্যালি যারা আমরা বুঝি, আপনারা যেন সহজ ভাষায় বুঝেন, সহজ ভাষায় বিষয়গুলো অনুধাবন করতে পারেন, সেই জিনিসগুলো আপনারা অবশ্যই সহজ ভাষায় যেন বুঝতে পারেন সেইভাবে আমি বলি। কারণ এখানে সবাই সব কিছু কঠিন জিনিসগুলো, এই যে আমার এক ভাইয়ে এখানে ইয়ে করছেন স্টক এক্সপ্রেস, ওনার কিন্তু অ্যানালাইসিসগুলো ভালো লাগে আমার, আমি দেখি উনি সবসময় খুব সুন্দর ইয়ে করেন। তা এখন ওনারা কিছু কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলো দেখায়, ওরা যারা আপনারা এডুকেটেড পার্সন আছেন বুঝবেন, কিন্তু সহজ ভাষায় যারা আছেন এখানে বিনিয়োগ পার্সন সবাই আছে, তো সেই জায়গাতে সবাই বুঝবেন না টেকনিক্যাল বিষয়গুলো। যারা আমরা বুঝি, কিছু কিছু টেকনিক্যাল নেম আছে, ওই নেমগুলো সবাই বুঝতে পারে না, এটার কাজ কি, ওইটার কাজ কি, কোন ক্যান্ডেলের কাজ কি, কোন ক্যান্ডেল কি হয়, এগুলো সবাই বুঝতে পারে না। আমরা সহজ ভাষায় যেটাতে আমার সবাই বুঝতে পারেন সেই জায়গা থেকে আমি কাজ করি। তাহলে অ্যাভারেজটা কখন করতে হবে? অ্যাভারেজের মানে এই না যে আমি কিনছি 14 টাকায়, আমি এখন 13 টাকা অ্যাভারেজ না। অ্যাভারেজটা হচ্ছে আপনি দেখতে হবে যে কোন পর্যন্ত তার তলানিতে আসে, আর আপনার উপরের রেটটা আর তলানির রেটটা ডিস্টেন্স কেমন, সেটা থেকে ইউটার্ন। এখন এই যে নিউ লাইনের কথা বলছি, 45 টাকায় কিনছেন, এখন 4 টাকা অ্যাভারেজ করলে কোনো কাজ হবে? আপনি কি ওই রেটটাকে সমন্বয় করতে পারবেন? কখনো না। ওই জায়গায় অ্যাভারেজ করা বোকামি, আপনার ফান্ড আটকানো। যেটা আমার একটা ভাইয়ের কথা বলছিলাম, ছোট ভাই শান্তনু অধিকারী, সে বিড়ি থাই কিনছিল, কিনাইছে ওই মলম পাটি কিনাইছে 42 টাকায়, সে অ্যাভারেজ করতে 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 জান ফাইটা গেছে, তার মানে সব পুঁজি এটার ভিতরে ঢুকে 17 টাকা আনছে, তারপরও তার ওই জায়গাটা অনিশ্চিত হয়ে গেছে, টাকাও হারাইছে। ওই অ্যাভারেজের টাকা দিয়ে যদি সে আরও কিছু বিজনেস করতো, আমি কয়েকটাতে মোটামুটি তাকে সহযোগিতা করছিলাম, আইএফআইসি এবং সিটি জেনারেল দিয়ে সহযোগিতা করেছিলাম, সেখান থেকে কিছু কিছু প্রফিট পাইছে। তাকে নিষেধ করছি যে অ্যাভারেজ করো না, সে ওই এক্সিটের জন্য মানে বুঝে না, আমি বুঝাইলেও বুঝে না, যে আমি দ্রুত আমার ফান্ডটা বাইর করার জন্য আমি অ্যাভারেজ বলছি যে না, এটা ভুল, রং ডিসিশন। কিন্তু ওইটা করতে গিয়ে তার ফান্ড আটকাইছে, সামনে দিয়ে লাভ চলে যাচ্ছে, কিন্তু অ্যাভারেজ করতে পারছে না। তো এখন অ্যাভারেজটার হিসাবেও একটা আপনার ক্যালকুলেশন করতে হবে, যে আমি যে বাজারটা ইউটার্ন নিছে, আমার গ্যাপটা কি পরিমাণে আছে, সেই গ্যাপের অনুযায়ী আমি অ্যাভারেজ করলে বের হতে পারবো কিনা, এইটাকে মাথায় রেখে আপনার অ্যাভারেজে যেতে হবে। এটা বাউন্স ব্যাক করলে, বাজার ফেভারে আসলে, এই যে আপনাকে আইবিপির কথা বলছি, যারা এই যে 10 টাকা 70-80 বা 11 টাকায়, ইভেন এই মুহূর্তেও যদি আপনি অ্যাভারেজটা করেন, যারা 14 টাকা 70-80 পয়সা কিনেছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসবে। আপনি একদিকে কমে আসছে, এরপরে দেখা গেছে আপনি এটা যখন ডিভিডেন্ড আসবে,
তার একটা ভালো কিছু যদি দেয়, তখন আপনার অ্যাভারেজের সাথে যে কোয়ান্টিটি বাড়ছে সেটা সহ আপনার প্রফিটের দিকে বেরোতে পারবেন। এখন আইবিপির কিছু বিতর্কত যাদের কাছে নিউজ আছে বা যারা এটা জানেন, বা আফগানিস্তানের সাথে হয়েছে মেডিসিনের কিছু কন্ট্রাক্ট হয়েছে, এরপরে আবার কিছু ইপিএস টিপিএস যদি ভালো দেখায়, তাহলে আপনারা লিখে রাখেন এটা 15 টাকা, 15 টাকা থেকে ধাপে ধাপে তার পারফরমেন্সের উপরে 18 টাকা পর্যন্ত আমি একটা ধাপের পর একটা ধাপ, একটা ধাপের পরে একটা ধাপ দেখছি। ঠিক আছে, এবার আসেন ইটিএল এর কথা বলি। ইটিএল আজকে 2.5% ঘোষণা দিয়েছে, ভালো ঘোষণা দিয়েছে। আমি বলবো ইটিএলটা 2.5% ঘোষণা দিয়েছে, ভালো ঘোষণা দিয়েছে, এবং এটা শেয়ারটা ভালো হবে। আপনারা এই, আমি কাউকে কিন্তু কেনা বেচার নির্দেশনা দেন, আমি জাস্ট যেটা ভালো খারাপ বিশ্লেষণ করে দিই। আপনাদের দায়িত্ব। অনেকে বলে কি আপনি বলছেন আমি কিনছি না, এটা করবেন না, এটা আপনার বিবেক খাটিয়ে কিনবেন। আমি ভালো মন্দ বলি। এখন এই যে ইটিএলটা অনেকে 10 টাকার ঘরে আটকা আছেন না, আজকে যে 2.5% ডিভিডেন্ড দিছে, এই ডিভিডেন্ডের মানে আজকে তো ডিক্লার হয়েছে, এটা কালকে এটার এফেকশনটা দেখবেন, কালকে এটা কি করে। ঠিক আছে, এখন এই ইটিএল যারা আছে, যাদের কাছে আছে ইটিএল নিয়ে আপনারা, ভাই রবির কথা আপনি নিশ্চিত থাকেন, রবি একটা জায়গায় দাঁড়াইছে, তো ও ভালো হবে। এটা আমি প্রতিদিনই বলে আসছি রবির কথা, প্রত্যেকটা লাইভে রবির কথা বলি। 29 টাকার ঘরে আছে, তো এটা সে একটা জায়গা মোটামুটি দখল করে ফেলেছে, সাপ্লাই জোনটা পার করে কংক্রিট সাপোর্ট তৈরি করে ফেলেছে, সে 35-36 টাকার দিকে যাবে। ওকে, তো ইটিএল এর কথাটা মনোযোগ সহকারে শুনেন, কেননা আমার 10টা স্টকের মধ্যে একটা যে বিশ্লেষণের মধ্যে একটা ছিল ইটিএল। বাজার পড়াতে সবাই মানে আমাকে নিয়ে মানে অনেক হাসি রহস্য করেছেন, অথচ এই 10টা স্টকের মধ্যে ম্যাক্সিমামগুলোই ভালো অবস্থানে। সিমট্যাক্স চলে গেছে উপরে, ডোমিনেন্স গেছে উপরে, তারপরে ইউপিজিএলটা ভালো অবস্থানে আছে, আরগুলো কিছুর কিছু একটু নামার পরে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেছেন, ইন্ডিকেট করেছেন, বাট আমি তো কাউকে কিনতে বলি নাই। আপনাদেরকে বলেছি যে এগুলো ভালো, ফান্ডামেন্টাল অবস্থান ভালো আছে, সমস্যা হবে না। বাজার চাপছে কমছে, আবার বাজার উঠবে উঠবে। দেখেন ইটিএল তো এমনিতে একটা কারণে সে উঠতে বাধ্য, এখানে একটা গ্যাপ আছে, তার গ্যাপটা ফিল আপ করার জন্য এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইটিএলে যে 2.5% দিচ্ছে, এবার আপনাকে একটা স্টকের সাথে মিলিয়ে বলি, অনেক সময় 100% স্টক দিয়েও মানে ক্যাশ দিয়েও প্লে করে না, আবার অনেক সময় 1%, 2%, ম্যাক্সিমাম যেগুলো মার্কেটে গেইন হয়, বি ক্যাটাগরিজ হয়, প্লে হয়, আর এই 1%, 2%, 5% দেওয়া শেয়ারগুলোই গেম হয়। বুঝে আসছে? আপনারা হিসাবটা মিলিয়ে দেখবেন। তো ইটিএল এর যে ইভেন্টস টেক্সটাইল, এটা কিন্তু কোম্পানি ভালো কোম্পানি, ইপিএসটাও ভালো দিছে। তো এই শেয়ারটা যখন প্লে করে ম্যাক্সিমাম টাইম এটা নভেম্বরের দিকেই ইটিএল, বিডি থাই ফুড, ফুয়াং সিরামিক, এগুলো আমি প্রতিদিন বলতে বলতে আমার মুখে দিয়ে ফেনা বাইরে যায়। এই আইবিপি, এই এই শেয়ারগুলো ম্যাক্সিমাম 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 নভেম্বরে প্লে হয়, অক্টোবরের লাস্টের দিকে আর নভেম্বরের পুরো মাসটা এগুলো প্লে হয়। আপনারা দেখবেন ফুয়াং সিরামিক বা এই জাতীয় শেয়ারগুলো বাজারটা একটু এই 1 তারিখের পরে যে ইপিএস এর নাটক, ডিভিডেন্ডের নাটক শেষ হয়ে যাবে, দেখবেন যে এগুলো ধীরে 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 উঠে যাচ্ছে। তো এই ইটিএলটাও আপনারা এই যে অন্তত পক্ষে যারা 10 টাকা 11 টাকা কিনেছেন, এই পুঁজিটাও অন্তত পাবেন। কেন পাবেন? এগুলো ভালো ফান্ডামেন্টাল স্টক শেয়ার, আর 2.5% দিছে। আপনাদের মনে আছে যে সালভো কেমিক্যালটা 18 টাকা থেকে 25 টাকার সাপ্লাই জোনটা সে পার করে বেশ ভালো অবস্থানে 27 উঠেছিল, উঠে আবার নামছে 28 টাকার 25 টাকার ঘরটাতে বেশ সময় ছিল। আমি প্যাটার্ন বুঝেছি, প্যাটার্ন দেখেছি, আমি ইন্ডিকেট করেছি যে সালবোতে ধৈর্য ধরে রাখেন। অনেকে তখন বারবার বলতেছিল যে এটা কি হবে, এই যে বিডি থাই ফুডের কথা বলছি। ভাই আপনি শফিকুল মোল্লা ভাই, আপনি যদি বিডি থাইটা আরেক ফুডটা এখন তো কত আছে, 16 টাকায় কেনা না, না কত কিনা, যাই হোক এটা আসতেছি, কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেন আগে। তো এই যে তখনকার সময় কয়টা শেয়ার নিয়ে আমি আলোচনায় আনছিলাম, নাহি ক্যাপ, তারপরে ইন্ট্রাকো, কপারটেক এবং এই সালভো কেমিক্যাল। যেই সময় বলছি যে এই সাপ্লাই জোনটা পার করলে যখন দেখবেন যে শক্ত অবস্থা থাকবে,
এই কেডিএস নিয়ে আমি প্রতি লাইভে বলি, তারপরেও বলেন আপনি কালকের লাইভটা দেখে নিন, যে শেয়ারটা নিয়ে প্রতি লাইভে বলি সেই শেয়ারটা আর আলোচনা আনতে চাই না, কেননা আরও নতুন নতুন স্টকের ব্যাপারে বলে, তো এক জিনিস বললে বারবার বললে প্রতিদিন লাইভে বললে মানুষ অনেকে বিরক্ত হয় যে কোনো কাম নাই ওই একই শেয়ার নিয়ে কথা আলোচনা করে, তাহলে গুরুত্ব হারিয়ে যায়, বুঝছেন? এই ইয়া ভাই, এই যে শাকিল আহমেদ ভাই, কেডিএস কালকের আমার লাইভটা দেখে নেবেন, ওইখানেও আলোচনা আছে, এর আগের লাইভেও আলোচনা আছে। তো একটা জিনিস বারবার বললে গুরুত্ব হারিয়ে যায়। তো এখন এই ইটিএল যেটা বলতে দিয়েছিলাম যে ওই সময় যে সাপ্লাই জোন যখন পার করে স্ট্রংভাবে ধরে ফেলে তখন কিন্তু সাপ্লাইটা সাপোর্ট হয়ে যায় এবং সেখানে একটা শক্তি পায়, এরপরে উপরে যায়। তো সেই সালভো কেমিক্যালটা 2.5% ক্যাশ দিয়েছিল, এই যেদিন ডিক্লারেশন দিয়েছে সেদিন একটা ধাম করে বাড়ি মারছে, বাড়ি মারার পরে শেয়ারটা এক টানে 25 টাকা 26 টাকা থেকে 35 টাকা 36 টাকা পর্যন্ত গেছে। তখন আমিও কিছু কিনেছিলাম, আমার সাথে অনেকেও কিনেছে। আমার এক ভাইকে মানে ছোট ভাইকে বলছিলাম কিনতে, তা সে হাউসে বলছে আরে ভাই এটা 2.5% ডিভিডেন্ড দিচ্ছে, এটা কিছু হবে না, এই হবে না, হানতে হবে না, টানতে হবে না, ওইটা ভাইটারে কিনতেই দিল না। পরে আমি বকাবকি করছি যে ট্রেডারের কোনো অধিকার নাই আমাকে কোনো কিছুতে বাধা দেওয়ার, আমার ভালো জিনিস আমার কাছে স্ট্রং মনে হয়েছে, এবার আমি আমার থিওরিতে আমি কিনছি, আমার থিওরিতে লস করছি, সেটা আমার বিষয়, ট্রেডারের কোনো বিষয় নয়। ট্রেডার শুধু অর্ডার সাবমিট করাটা হচ্ছে তার কাজ, তাকে কোনো পরামর্শ দেওয়ার জন্য রাখা হয় নাই। এই যে কিছুদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, আমি এক ভাইকে বললাম ওরিয়ন ইনফিউশনটা উপরে গেছে, সেল দিতে মানা করছে ট্রেডার, 520 টাকায় শেয়ারটা নেমে গেছে ওই দিনে 470 টাকায়। আরেক ভাই এখানে আছেন মিজান ভাই, ওনার ফ্যাকডিল কিনা 20 টাকা 60 পয়সায়। আমি বললাম যে এটা দেখছেন যে যতগুলো শেয়ার মানে আগের দিন আমি তার ক্যান্ডেল ভলিউম সব কিছু দেখে বলি যে আগামীকালকে এটা উপরে একটা সেল হবে, সেল হয়ে স্লো হবে, প্রত্যেকটা স্টক একই একই চরিত্রে করেছে। বলছিলাম মিজান ভাই এটা আগামীকাল আপনার ফ্যাকডিলটা 21 টাকার উপরে ট্রেড হয়ে শেয়ারটা ছেড়ে দিবে। উনি ট্রেডারকে বলার পরে ট্রেডার বলে এটার ডিভিডেন্ড ভালো দিবে, এই দিবে সে দিবে, কিনতে দেয় নাই, অলরেডি 3 টাকা গন। তো 3 টাকা কম মানে 1 লাখ শেয়ারে 3 লাখ টাকা নাই, অথচ ওই দিন বিক্রি করলে 90 পয়সা লাভ হলো, কমিশন বাদ দিয়ে যদি 50 পয়সা লাভ হতো তাহলে 1 লাখ শেয়ারে 50,000 টাকা তার লাভ থাকতো। এই জিনিসগুলো ট্রেডারদের মিসগাইডের কারণে হয়ে যায়, এই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন। তো টেকনো ড্রাগ নিয়েও কালকে কথা বলেছি, 31 টাকার ঘরে আছে, আজকে কথা জানি না, এটার সাপোর্ট এবং সাপ্লাই দেখিয়ে দিয়েছি, কালকের ভিডিওটা দেখে নেবেন। নতুন যাদের যেমন নাহি ক্যাপের বিষয়টা একটু দেখি, এটা অনেক দিন হয়ে গেছে দেখা না, তাহলে ইটিএল এর বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। ইটিএলটা ভালো হবে, যেহেতু 2.5% দিচ্ছে, 2.5% 2% 1% শেয়ারগুলো যেগুলো ডিভিডেন্ড দেয় এগুলো কিন্তু প্লে হয়। আর ইটিএল এর যে প্যাটার্ন, আমি ইটিএল এ আরও ওই যে 21-22 সালের দিকে কিনেছিলাম 13-14 টাকা থেকে কয়েক ধাপে ধাপে আপ ট্রেন্ড যেগুলো হয় ওই হিসাবে কয়েকটা কিনেছিলাম, আমি প্রফিটও করেছিলাম বেশ। এটিআইএলআইএল এর কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এটা এখন 47 টাকা কততে আছে, সর্বোচ্চ হয়তো 52 55 বা 57, সর্বোচ্চ 55 লেভেলটা আমি দেখছি, এর উপরে আর নাই। এখন আসেন এবার গুরুত্বপূর্ণ কথা বলি, কোন দিকে আপনাদের এখন ফোকাস করাটা উচিত, কোন সেক্টরগুলোতে। এই সেক্টরগুলো হচ্ছে থার্ড কোয়ার্টার যখন কমপ্লিট হয়ে যাবে, ইন্স্যুরেন্স সেক্টর, ফাইন্যান্স সেক্টর, ব্যাংকিং সেক্টর, এই 3টা সেক্টরে এখন আপনাদের ফোকাস করা উচিত। জুন ক্লোজিংয়েরও কিছু কিছু শেয়ার ভালো হবে ফার্স্ট কোয়ার্টারের উপরে ডিপেন্ড করে বা ভিতরগত কিছু নিউজ রেখে এগুলো প্লে করবে। আপনারা যদি সেক্টরটা ধরতে পারেন কোন সময় কোন, আপনারা দেখছেন যে জুলাই আগস্টের দিকে আমি একের পর এক সেক্টর বলেছি, একের পর এক সেক্টর প্লে করেছি, একের পর এক স্টক নিয়ে বিশ্লেষণ করেছি, একের পর এক স্টকগুলো ভালো প্লে রোল করেছিল ভালো মার্কেটে। অগাস্ট সেপ্টেম্বরে আমরা সব ভাইগুলো ভালোভাবে, এই যে মিজান ভাই বলছে আপনার কথাগুলো 100-200%, এই মিজান ভাইয়ের ফ্যাকডিল বিক্রি করতে দেয় নাই ট্রেডারে। এখন যতগুলো সেক্টর প্রিভিয়াস সময় প্লে রোল করছে সবার আগে এই মার্কেটের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই সেক্টরটা আগামীকাল থেকে মুভমেন্টে যাবে, গেছে। এবং যে শেয়ারগুলো ভালো ভালো ছিল, আমি ফান্ডামেন্টাল গেমলিংয়ের দিকে যাই নাই আমি কখনো, আমার যেটা ফান্ডামেন্টাল বটম থেকে ধরছে সেটাই তো আমাকে 20-30% প্রফিট দিয়েছে।
তো সেখানে আমার তো আর গেমলারদের পিছনে হাই রেঞ্জে যাওয়ার দরকার নাই। আমার এক ফ্রেন্ড বলছিল আইএসএন দেখ এটা এই হবে সেই হবে, আমি বলছি ভাই আমি গরিব মানুষ, তুই হচ্ছে বড় লোক মানুষ, তুই গাড়ি দিয়ে চলস, আমি পায়ে হাইটা অফিসে যাই। তো তোর সাথে আমার সাথে কি ওই সব হাই রেঞ্জের শেয়ারের মিলা হবে? তুই দেখ আমার জায়গার থেকে ওভার হয়ে গেছে, আমি আর ওদিকে তাকাবো না। প্রাইস আমার যখন আমার রেঞ্জের বাইরে চলে যাবে আমি ওই শেয়ারের দিকে, এবার সেটা 2000 টাকা উঠুক আমি দেখবো না। এখন দেখেন এই যে নাহি ক্যাপটা, নাহি ক্যাপ, ইন্ট্রাকো এবং এই কপারটেক তিনোটা কিন্তু একই রেঞ্জে 21-22 টাকার রেঞ্জে ছিল, 20-21 টাকার দিকে ছিল। তখন আমি বলেছি যে 22 টাকা 23 টাকা সাপোর্ট সাপ্লাই জোন আছে, ওইটা পার হয়ে গেলে তারপরে নাহি ক্যাপ, এই যে মোস্তাফিকুর ভাই আপনি এদিকে ফলো করেন, এই নাহি ক্যাপের আজকের ক্যান্ডেলটাও চমৎকার ক্যান্ডেল, যেটা ইউটার্নের জন্য বটম থেকে উঠার জন্য ভালো অবস্থান। তবে আপনাকে মাথায় রাখতে হবে এটা 20-21 টাকার ঘরে সাপ্লাই জোনা আছে। এইটাই আগে সাপ্লাই ছিল, সাপ্লাই থেকে সাপোর্ট করে উপরেও গেছে, 26 টাকা 27 টাকা পর্যন্ত গেছে। এখন যেটা নামছে এটা তাকে অবশ্যই 22 টাকা 23 টাকা পর্যন্ত পার করতে হবে। 22 টাকা পার করলে আর কি কি ডিভিডেন্ড দেয়, কি কি অবস্থায় আছে, তার ইপিএস গুলো আছে, সেগুলো ফলো করবেন যারা নাহি ক্যাপ দেখতেছেন তাদের জন্য। তো এই জায়গাগুলো ফলো করবেন। উপরে কিনা ধরা খাইছেন, তো এখন আপনারা নেক্সট রাউন্ডে এখান থেকে অ্যাভারেজ করে প্রাইস নামায় আনতে পারলে আপনারা হয়তো বা 22-23 টাকা পর্যন্ত হয়তো পেতে পারেন, সম্ভাবনা আছে। কারণ এখন কিন্তু আস্তে আস্তে সেক্টর চেঞ্জ হবে, সেক্টর চেঞ্জ হবে, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, ব্যাংকিংয়ের দিকে চলে যাবে। সুতরাং আপনারা, আমার যে পলিসি মেনটেন করি যে এই ইউটার্নে কিভাবে এক্সিট, সেভ এক্সিট করা যায়, আমার যেগুলোতে আটকা পড়েছে সেইগুলোর আমাকে সেভ এক্সিট চিন্তা করতে হবে, এবং সামনে কোন কোন সেক্টরের মুভমেন্ট আসতে পারে সেই দিকে আমাকে বটম সাইড বুঝে শুনে আবার আমাকে এন্ট্রি নিতে হবে। এ হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। অনেক সময় দেখা গেছে এখন ইউটার্নে আসলে আপনার কিছু কিছু ভালো ডিভিডেন্ড যেগুলো দিয়েছে, তার ভিতরে কিছু ইপিএস ফার্স্ট কোয়ার্টার ভালো আসছে, সে কিছুটা রেজ করবে, আপনার কিনা দামের কাছাকাছি গেলে বা কিনা দামে গেলে আপনি চেষ্টা করবেন যে সেফ এক্সিট নিতে। কেননা আপনি নেক্সট টাইম আবার যদি নিচে পড়ে যায় তখন কিন্তু আপনাকে আবার আটকে দিলে, এই যে একবার যদি গোলক ধাঁধায় পড়ে যান, আপনি যখন একটা সার্কুলেশনের মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু বের হইতে, নাসির ভাই দেরি করে আসতেছেন 2 দিন যাবত, তো সেই জায়গাতে গোলক ধাঁধায় পড়ে গেলে, আটকা পড়ে গেলে ওই ভোগা বছরকে বছর মানে ভোগাইতে থাকে স্টকগুলো। আর এই কারণে আমাদের বাজারটা ঠিক মতন আমাদেরকে নিয়ে গেমলাররা গেমলিং করতে মজা পায়। এখন যেগুলো ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, যে কিছু কিছু শেয়ার আছে বিএসসি বলেন বা অনেক ভালো ভালো আছে এগুলা ভাই। ইন্স্যুরেন্স, যারা প্রগতি ইন্স্যুরেন্স কিনছেন এগুলো তো হাই রেটে কিনছেন, তারপরও বলি ইন্স্যুরেন্সের সেক্টরের রেস আসলে হয়তো বা এক্সিটের পথ পাবেন। ধন্যবাদ ভাই। তো এখন নাহি ক্যাপটার যে কথা বললাম যে হয়তো বা এটা 22 থেকে 23 টাকা, এই যে সাপ্লাই জোনটাকে আরেকবার হয়তো এই সাপ্লাই জোনের উপর ভিতরে আবার ঢুকবে, তখন হয়তো আপনি এখন যদি অ্যাভারেজ করতে পারেন যারা উপরে কিনছেন তারা এক্সিট নিতে পারবেন, আর যারা এক্সিট না নিতে পারেন কাছাকাছি গেলে হয়তো স্টপ লস দিয়ে বের হইতে পারেন। এটা আপনার দায়িত্বে করবেন, কালকে আবার বললেন না ভাই আপনি কইছেন নিতে আমার, এখন আমি এটা করছি। এগুলো অনেকগুলাই আমি টিপস দিতেছি আপনাদেরকে টিপস দিচ্ছি, টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, কিন্তু দোষারোপ করেন না ভাই, এখানে শিখাইতে আসছি ভাই, আপনাদেরকে বুঝাইতে আসছি, দোষারোপ করেন না। দোষারোপ করাটা আহ, আহ, অধমের কাজ। কেননা যে পারে না সে দোষারোপ করে, যে পারে বা যে শিখতে চায় সে কখনো দোষারোপ করে না, সে নিজের ভুল থেকে সংশোধন করে এগিয়ে যায়। আর দোষারোপ যারাই করে, সমালোচনা যারা করে তারা নিজেরা কিছু করতে পারে না, শুধু একটাই পারে সমালোচনা করতে। আচ্ছা, রানার অটোটাও কালকে আলোচনা করেছি। এক জিনিস বারবার আলোচনা করলে ভাই মানুষ অনেকের কাছে ইয়ে হয়। এই যে রানার অটো বটম সাইডে সাপোর্ট সাইডে আছে, কালকে আলোচনা করেছি, এটা 30-31 টাকার দিকে সাপ্লাই জোন আছে, 30-31 টাকার দিকে সাপ্লাই জোন আছে। এখন তারা কি ডিভিডেন্ড দেয়, কি আলোচনা করে সেটার বিষয়। আচ্ছা, নির্ভর করে তার উপরে তার গতিটা কতটুকু। যেহেতু ইউটার্ন আসছে, আপনি 30 টাকা 31 টাকা পর্যন্ত ইয়া ভাই দেখতে পারেন, এই যে আমার প্রিয় ভাই পল্লব ভাই, আপনি এটা এই উপরে সাপ্লাই 30 টাকার থেকেই শুরু হয়েছে,
এখন ইউটার্ন আসতে এখন 28 টাকা 70-80 পয়সা চলতেছে, এটা আপনার 30 টাকার দিকে একটা এক্সিকিউশনের চিন্তা ভাবনা মাথায় রাখতে পারেন, আপনার নিজের বুঝ জ্ঞান মতন আপনি বাইসেল করবেন, ঠিক আছে। তারপরে বিডি থাই ফুড নিয়ে একটু আলোচনা করি। বিডি থাই কালকেও একটু দেখিয়েছি, বিডি থাই ফুডটা দেখাই। বিডি থাই ফুডটার বিডি থাই একই প্যাটার্নের একই জিনিস, এখন আছে 12 টাকা। আপনার 16 টাকায় কিনা না, 16 টাকায় কিনা হলে 14 টাকা, 14 সাড়ে 14 টাকার দিকে কিছু ঝামেলা আছে। আপনি তো একই জিনিস কাজ করছেন, হাই রেঞ্জে ইয়ে করছেন। আসলে ঘটনা হয়েছে কি, হাই রেঞ্জে তো কেউ না কেউ কিনবে, না কিনলে বেচবে কার কাছে? এখন আপনারা পাইছে, আপনার কাছে বেচছে বা আপনি কিনছেন, ঠিক আছে। তো এইটা দীর্ঘ সময় এইদিকে থাকে, উপরে যায়, এইদিকে যায়, আবার নিচে আসে। তো সম্ভবত আবারও যদি সুযোগ সুবিধা আসে, আপনি যদি পারেন কিছু অ্যাভারেজ করতে পারেন, আর সেপ এক্সিনটা 14 টাকা, 14.5 টাকা মাথায় রাখতে পারেন, তাহলে হয়তো কাজ হবে। আচ্ছা, ইজেনটা আমার আরেক ভাই পার্সোনালভাবে আমাকে প্রশ্ন করেছেন, আমি ওনাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইজেনটা 23 টাকার ঘরে আছে। কত আছে? 23 টাকা। হ্যাঁ, 23 টাকার ঘরে আছে। আজকের ক্যান্ডেলটা ভালো, আমি ওনাকে বলেছি, ওনার সম্ভবত 26 টাকা কিনা। তো খুব সম্ভবত এজেন্টটা একটা বড় এখানে একটা গ্যাপ রেখে আসছে, ঠিক আছে, উপরে। এই গ্যাপটা হয়তো বা সে ফিল আপ করার জন্য যদি যায়, তাহলে 28-29 টাকার ঘরে যেতে পারে। এটা যেতে পারে সম্ভব, কিন্তু আগের যে বাধার জায়গাটা সেটা হচ্ছে 27 টাকার ঘর। ওকে, এই এজেন্টটা 27 টাকা, 27 টাকার দিকে গেলে, 27, 27.5-এর দিকে গেলে একটা ধাক্কা খাবে ইজেন। তারপরে আসেন আপনার, তাহলে বিডিথাই ইজেন গেল। ইন্স্যুরেন্স নিয়ে এখন আর আপনারা ইন্স্যুরেন্স সবগুলো এখন যে প্রাইসে আছে, এটা বটম সাইডে আছে। আপনাদেরকে বটম এবং ইয়ার সাইডটা, সাপ্লাই জোনটা শিখিয়ে দেওয়া হয়েছে, আপনারাও আপনাদের গুলো দেখে নেবেন। আইটিসি আইটিসি আইটিসিটার কি পজিশন? ওই যে আইটি সেক্টরের সময় আমরা একদম বটম সাইড থেকে আমরা এগুলো আলোচনা করেছি, কথা বলেছি। এই দেখেন, ফ্যাকডিল নিয়ে কথা বলেছি। ফ্যাকডিল এই জায়গাতে যে রেটটাতে আছে, এটাতে ডিভিডেন্ড খাইলে ডিভিডেন্ডটা ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। হয়তো 20 টাকার ঘরে আরেকবার যাওয়াও খুব সম্ভাবনা বেশি। ভলিউম আছে, পার্টি অ্যাক্টিভ আছে, বুঝেই যাচ্ছে এটার ভিতরে লোকজন আছে। আচ্ছা, আইটিসিটা এটা খুব জাং শেয়ার, মানে ধরে তো ধরে না, আর ধরলে তো কেমত করে ফেলে। দেখেন, 34 টাকা থেকে 50 টাকা পর্যন্ত নিচে শেয়ারটা, ধাপে 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 নিচে। এখন যদি এটা এখান থেকে ঘুরেও 41-42-এর দিকে পর্যন্ত আপনাকে এই মাথায় রাখতে হবে। 41-42 এর উপরে আর আমি দেখছি না। মোবিল যমুনা, পিটিএল, জেল, মোবিল যমুনার এই ক্যান্ডেলটাও ভালো। এগুলা তো ফান্ডামেন্টাল শেয়ার ভাই, এই মোবিল যমুনা ফান্ডামেন্টাল শেয়ার। তারপরেও এটা এখন যদি যায়, ডিভিডেন্ড কি দিচ্ছে না দিচ্ছে এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলোর দিকে নজরে রাখবেন। নজরে রেখে মাথায় রাখতে হবে যে আপনাকে 100+ গেলে আপনাকে এক্সিটের চিন্তাভাবনা মাথায় রাখতে হবে। এটা আপনার বুঝে শুনে করবেন। সিবিওর কথা তো বলছিলাম যে 220 টাকার 13 টাকা, 12-13 টাকা থেকে 20 টাকা পর্যন্ত সাপ্লাই জোন গিয়েছে, ডেলিভারি খাওয়াই দিছে। এবার এখন এখানে ঘুরতেছে, আবার এটা কখন কি পজিশনে আসে সেটা দেখার বিষয়। তিতাস, জিবিবি, জিপিএইচ ইস্পাত, এগুলা অনেক ভারী শেয়ার। এগুলা তিতাসটার জোনটা দেখি, আলোচনা এনেছিলাম, এখন তো মনে হয় অনেক ফেলে দিয়েছে প্রাইস। জি, এই যে 22-23 টাকার ঘরে অনেক বড় সাপ্লাই জোন আছে, ওইদিকে যাইতে পারে নাই। এখন আপনাকে 19 টাকা 20 টাকার ঘরটা পর্যন্ত হয়তো বা আবার ধাক্কা ধুক্কা নিবে। এগুলা বিগ পেড আপের শেয়ার, এগুলো টানতে খুব কষ্ট হয়। একবার টানলে আর মানে নিচে নামলে ভারী মানুষ আপনি আলগাইতে যেমন কষ্ট হয়, এইসব বিগ পেড আপের শেয়ার আপে যেতে খুব কষ্ট হয়। তো এখন এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন। ইনটেক মজা করে খাওয়াইছে, অনেকেই খাইছে, আর আমরা বটম থেকে ধরছি, কিছুটা মজা পাইছি। রাফায়েত ভাই চমৎকার কথা বলছেন। জাংশিয়ারের খাচ্ছত খারাপ আছে, ধরে তো ধরে না, ধরলে ছাড়ে না। ইনটেক, ইনটেকটার পজিশন ভালো। ইনটেকের যেহেতু পার্টি আছিল, কিন্তু এটা ভাববেন না যে আবার ওই আগের জায়গায় যাবে। এই এই কাম করবে না। এই কাম না করলে এখন যেটা জায়গা আছে ইনটেকটা, আমার আমার ভাষ্য মতে বা আমার মানে বিশ্লেষণ বা প্রিভিয়াস হিস্ট্রিতে একটু যাই, তাহলে আরও, ও শিট, কই গেলি, প্রিভিয়াস হিস্ট্রিতে যাই,
ইনটেক অনলাইন, এই যে পাইছি। দেখেন সেই যে প্রিভিয়াস সাপ্লাই জোনটা খুব মারাত্মক জিনিস ভাই। আপনার শেয়ারের এক্সিট, সেফ এক্সিট বা প্রফিট টেকিং এর জন্য সাপ্লাই জোনটা মারাত্মক জিনিস। ওই গল্প গুজবে কাজ হয় না, এই সাপ্লাই জোনটাই সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস। এখন ভাই ইনটেকটার আমি যেটা বুঝি বা যেটা বলে আমাকে এই এই চার্ট অনুযায়ীটা, এটা হয়তো 32-33 টাকা পর্যন্ত আমার হিসাবে। এখন যদি গেমলার মনে করে এটা 500 টাকা নেবে, সেটা গেমলার সেটা পারবে, কিন্তু যেটা ওই গেমলারেরও জিনিস দেখছি এই জায়গায় অনেক গল্প গুজব করে, ওই সাপ্লাই জোনে গেলে কানের নিচে মারে, একদম স্পষ্টভাবে সেল মারে। এই বিডি সিবিওর ব্যাপারেও বলছিলাম। তাহলে এই জায়গাটাতে গেল। হ্যাঁ, এটা হচ্ছে ইনটেক। এবার আসেন সোনালী পেপার। খাওয়াইছে 300 টাকায়। থার্ড ডের প্রফিট আশা করে অনেকে ঢুকছিলেন। এখনো যে ক্যান্ডেলটা আজকে ভালো, তবে 285-287 দিকে হয়তো বা আসতে পারে যদি মামারা চায়, যেহেতু এগুলো গেমলিং শেয়ার। 270-71 পর্যন্ত এই যে এই ক্যান্ডেলটা তো ওই জায়গায় গেছিলো, আর এগুলো লো পেড আপের শেয়ার, তো তো হয়তো বা এটা ওই টপে নিবে কি নিবে না। তবে সোনালী পেপারের একটা ভালো জিনিস আছে, তার ইপিএস টিপিএস ভালো, ডিভিডেন্ড ভালো। এই ক্ষেত্রে সোনালী আঁশের চেয়ে সোনালী পেপার ভালো, সোনালী আঁশের অবস্থা ভালো না। তাহলে দুইটা আলোচনা একসাথে হয়ে গেল, সোনালী আঁশ আর সোনালী পেপার। সোনালী পেপার ফান্ডামেন্টালি একটু স্ট্রং আছে, সোনালী আঁশ বাস আছে, ফান্ডামেন্টাল বাস আছে। তাহলে এই জায়গাতে কিছুটা আপনি আশা করতে পারেন, অন্তত 280-90 যেতে পারে, এতটুকু। আচ্ছা, এবার আসেন আপনার লাফার্জের কথা বলি, যেহেতু ডিভিডেন্ড কি দিচ্ছে মনে হয়, সম্ভবত ভালো ডিভিডেন্ড দিয়েছে। এটাও এই যে ভারী শেয়ার, ওজন মানে মোটা মোটা সোটা মানুষ। এই ভারী শেয়ারগুলা যখন জাঙের মতো একবার টানে, লাফার্জের যে ক্যান্ডেলটা করছে, এই একটা ভালো এই ক্যান্ডেল, আজকে একটু ভলিউমটা বেশি, তবে মনে হয় আরেকটু উঠবে উঠবে যে 54-55 উপরে আমি দেখছি না লাফার্সটা। ঠিক আছে, বিডি কম। তাহলে আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমার যখন আমি যখন লাইভ শুরু করি, শুরুতে গুরুত্বপূর্ণ আলোচনাটা আগে শেষ করি। গুরুত্বপূর্ণ আলোচনাটা শেষ করে তারপরে স্টেকগুলো আপনাদের আলোচনা করি। আচ্ছা, এই বিডি কমটার এগুলাতে হিরো, ওই যে হিরো হিরু ভাইয়ের পিছনে যারা হাঁটছিলেন একসময়, ওরা বাস দিছিলেন। আমি কিন্তু মানে আমার অ্যানালাইসিস হিসাব করে ওই টাইমে যখন হিরো মানে গেম করে, ওই সময় আমি কিনছি। তো আমি কিনা তার জানি না যে হিরো যে এটাতে গেম করবে। আমি মনে হয় 26 টাকা 20-30 পয়সায় বেচছি। আমার বেচার পরে এই যে ধান টান দিয়া 60-70-80 টাকা নিয়ে গেছিল। আমি তো ওই যে হিরো ভাইও পিছনে ঘুরি না তো ভাই, ছোট ক্ষুদ্র মানুষ তো, অল্প অল্প চিন্তা ভাবনা করি। যাই হোক, এখন আবার যে ক্যান্ডেল এখনো ডাউন ট্রেন্ড আছে, এখনো কাটে না, একবার তো একটু উঠছে। অ্যাকচুয়ালি এইসব যেগুলো হাই রেঞ্জের কয়েকটা শেয়ারের কথা কয়েকদিন যাবৎ আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলতে আসছিলাম, সেটা হচ্ছে আরও 1 মাস 1.5 মাস আগ থেকে। সেটা হচ্ছে খান ব্রাদার্স, সিপার্ল, একদম টপার টপ লেভেলে আমি বলে আসছিলাম ভাই, এগুলা যদি একবার এই রেঞ্জগুলা পার করে ফেলে, যেমন খান ব্রাদার্স বলছিলাম 113 টাকার নিচে যদি একবার নামায় ফেলা ভাই, এটা 100 টাকার নিচে নামাবে, নামাইছে 97। এখনও বলতেছি, আপনারা যারা আছেন আপনাদের সেভ এক্সিটের চিন্তা ভাবনা করেন এবং নিজ দায়িত্ব করেন, পরে আমারে গালি দিয়ে না আবার। এই শেয়ারটা 80 টাকা, খান ব্রাদার্স 80 টাকার দিকে চলে আসবে। সিপাল একবারে দিছে সাইজ করা। মতিন স্পিনিং, এগুলো ফান্ডামেন্টাল শেয়ার। আপনি যদি 55-56তে ডিভিডেন্ডও খান, এটা যদি 45ও নামে, আপনার ভয়ের কিছু নাই, কারণ এটা স্ট্রং শেয়ার, আবার আপনাকে দেবে। কেডিএস এর কথা একই জিনিস বারবার আলোচনা করেছি, এগুলো ফান্ডামেন্টাল শেয়ার। 10% ডিভিডেন্ড দিছে, ডিভিডেন্ড ভোগ করেন, ক্যাশ ডিভিডেন্ড। এবং যে রেট যদি এই রেটে কিনা থাকে, আপনি 40-এ কিনা আছে, 45-এ কিনা আছে, 50-এ কিনা আছে, ডোন্ট ওয়ারি, এটা কোনো ব্যাপার না। এগুলো স্ট্রং ফান্ডামেন্টাল, আপনি ডিভিডেন্ড খান, সমস্যা নাই। এটা আবার সময় সময় মতো আপনাকে আপনার প্রফিট দিয়ে যাবে। এই যে আমার নাসির ভাই 3টা শেয়ারের মানে 2 বছর রেখে লসে ছিল, সেই 2 বছর ডিভিডেন্ড খায়া এই বছর উনি 3টার থেকে প্রফিট নিয়ে বাইর হয়েছে। আপনার স্টক যদি ফান্ডামেন্টাল থাকে, এখন আপনি যদি ওই যে সোনালি আঁশ কিনেন, তাহলে বাস খাবেন, কারণ ওর ভিতরের অবস্থা ভালো না। সোনালি পেপারটা আবার কিছুটা স্ট্রং আছে,
স্ট্রং আছে, ফান্ডামেন্টাল স্ট্রং আছে। এই যে এখানে কে এম বিশ্বাস ভাই আমাকে এটা রিকোয়েস্ট করেছেন, আমি দেখেছি, দেখাই দিছি। তো সেই হিসাবে এইটার একটা গুরুত্ব আছে। ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এগুলো ফান্ডামেন্টালি ভালো আছে। হয়তো ওরিয়ন ফার্মা ডিভিডেন্ড দিতে পারে না বিধায় জেডে আছে, জেডের কারণে এখন সে একটুই আছে। যদি সে ডিভিডেন্ড দিয়ে ফেলে দেখবেন যে এটা আবারও উপরে চলে যাবে। স্কোয়ার ফার্মা তো এটা আলোচনা আনাটাও ঠিক না, কারণ স্কোয়ার ফার্মা অলওয়েজ ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার, 35% ডিভিডেন্ড দেয়। বিএসএফ থ্রেডটা, বিএসএফ থ্রেড, তারপর এই জাতীয় আরও কিছু বিএফএস থ্রেড, তারপরে এসএস স্টিল, এগুলো দেখাবো। বিএফএস থ্রেডটা আমি আপনাকে একটা জিনিস বলি, আজকের ভলিউমটা খুবই বেশি, আগামীকালকে উপরে একটা ট্রেড হয়ে ছেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিএফএস থ্রেড যদি কারো থাকে, আপনারা আমার যে প্রিভিয়াস সিস্টেমগুলো দেখিয়ে আসছি সেটা থেকে বলছি, এই আর এদিকে সাপ্লাই জোনটাও দেখেও দেই। এই যে আগামীকালকে হয়তো 9.60-70 উঠে মানে টাচ করে শেয়ারটা সেলে যাবে, মাথায় রাখেন এটা যাদের বিএফএস থ্রেড আছে। বাজার ডাউন তো শুনেন, বাজার ডাউন হয়েছে, আপনারা আমি আপনাই হতাশ হয়ে বেচছি, আর বেচতে বেচতে তলানিতে আসছে, আর এই বেচছি যে কেউ না কেউ কিনতে কিনতে বস্তা ভরছে, বুঝে আসছে। মার্কেট ডাউন হয়েছে, তলানিতে আসছে, মাগুরা 100 টাকার দিকে আবারও যাবে, এক্সিটের চিন্তা ভাবনা করতে পারেন। তো বাজার ডাউন, আজকের লেনদেন কেন কম হয়েছে? সবাই উপরে আটকা, কে বেচবে এই লসে, এত লসে ধরে আছে বাজারটা। এই কয়েকদিনের ডিভিডেন্ড আর ইপিএস এর নাটকটা শেষ হবে, দেখবেন যে নভেম্বরে ভালো একটা ফুল ফর্মে বাজারটা আপনারা পাবেন ইনশাল্লাহ। এখন বিএফএস ট্রেডটা আগামীকালকে সেলের জায়গায়, আপনার নিজের দায়িত্বে সেল করবেন না রাখবেন সেটা আপনার বিষয়, আমি বুঝিয়ে দিলাম। তারপরে দেখেন এসএস স্টিল নিয়ে তো অনেক আটকা, অনেকে অবস্থা খারাপ হয়ে আছে এখন। ডিভিডেন্ডের ডেট ও তাদের ওই যে বোর্ড মিটিংয়ের ডেটও দিয়েছে, কি অবস্থাতে আছে, হ্যাং হয়ে রয়েছে। আচ্ছা দেখে আসছে একদম তলানিতে তলানি, কি অবস্থা যে হবে, যে ইপিএস টিপিএস মাইনাস, এটা নো ডিভিডেন্ড দিবে এটাই বোঝাই যাচ্ছে, অবস্থা খারাপ। তো ব্যাংক সেক্টরগুলো এখন যে সাইডে আছে, যে জায়গা আছে, এখানে ব্যাংকের ভিতরে আপনারা দুর্বল ব্যাংকে না থাকাই উত্তম। ভালো ভালো ব্যাংক আমি বলেছি, সিটি ব্যাংক, তারপরে শাহজালাল ইসলামী ব্যাংকটাও ভালো, খারাপ না। তারপরে আপনার সাউথ ইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এখন যেটা যত নামবে, এই যে কয়েকটা ব্যাংকের কথা বলি, ইবিএল আছে, তারপরে আরও কি পুবালি আছে, এই শেয়ারগুলো কিন্তু ভালো জায়গায় আছে। এখানে যারা এখন ইনভেস্ট করবেন 3-4 মাসের মাথায় রেখে যে একটা ভালো আসবে, তখন কিন্তু আপনারা প্রফিট নিতে পারবেন। লিগাসি আমরা 58-তে অনেকে ঢুকেছি, আমরা 65-68-70 লেভেলে অনেকে এনজয় করেছেন। অনেকের 77 টাকা থাকার পরেও আমাকে এক ভাই আসছিল, সাংবাদিক ভাই, উনি আমার সাথে পার্সোনাল দেখা করছে, গল্পটা বলছি বেকুবের মতন কাজটা কেন করলেন আপনি, এই ট্রেডারের কথা কেন শুনতে গেছেন, উনি সেল দিতে গেছে, ট্রেডারে মানা করছে। এগুলা কেন যে শুনেন আপনারা, কেন যে এগুলো মাথায় নেন বুঝি না। তাহলে এটাও এসএসসি স্টিলের অবস্থা বেশি একটা ভালো না, নো ডিভিডেন্ড তো অবশ্যই মাইনাস ইপিএস, তো এগুলো বুঝে শুনে। আর যেগুলো বন্ধ কোম্পানি ওইগুলো থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। উত্তরা ব্যাংকটা আজকে দেখলাম যে 21 টাকা, এই দীর্ঘ 5 মাস পরে দেখলাম এটা। উত্তরা ব্যাংকটা একটু নামানোর উদ্দেশ্য হচ্ছে একটা আপনাদেরকে একটু একটু ইয়ে রাখার জন্য। এটা আশ্বাস বিশ্বাসের কিছু না, এখানে আলোচনা শিক্ষার জায়গা। আশ্বাস বিশ্বাস আপনি নিজেরটা নিজে বুঝে নেবেন, ঠিক আছে? আশ্বাস বিশ্বাস এটা আপনাদের উপরে, এখানে কারো বেচা কেনার সাজেশন করা হয় না। আশ্বাস বিশ্বাসের জায়গাটা হচ্ছে বাজারের আমার টেকনিক্যাল অ্যানালাইসিস কোথায় থেকে কোথায় যাবে বা কোথায় থেকে কোথায় নামতে পারে, কিন্তু কোন সময় কখন যাবে এটা জিনিসটার হিসাব হচ্ছে মার্কেটের উপরে হিসাব। চঞ্চল ভাই, আমি ডিসেম্বরে এটা পিকনিকটা করতে চাইছিলাম, কিন্তু ডিসেম্বরে পার্সোনালি সবারই কাজকর্ম থাকে, তো আমরা এটা প্রথম স্টার্টিং, তো যদি আমার যে গ্রুপের যারা আছেন প্রিয় ভাইয়েরা, তো সেটা আমাদের আমাদের বিষয়টা হচ্ছে পিকনিকের, এটা হচ্ছে এটা আমাদের
সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার এবং আমাদের ভিতরে একটা কমিউনিটির জন্য আমি এই পিকনিকের আয়োজন করেছি। এই পিকনিকে এই মার্কেটের এতদিন তো লাইভেও কথা বলছি, সেদিন হয়তো আপনাদের সামনে সবার সামনে আমি আপনাদেরও বক্তব্য শুনবো, আমিও বক্তব্য দেব বাজারকে কিভাবে আমরা আমাদের জায়গা থেকে অবস্থান একটা স্ট্রং জায়গায়, কারণ আন্দোলন ফান্দোলন করে কোনো কিছু হয় না। এ পর্যন্ত এই বাজারে আন্দোলন করে কেউ কিছু রিটার্ন পেয়েছেন আমাকে যদি পেয়ে থাকেন জানিয়ে থাকেন, কোনো কিছু হবে না। আপনাকে আপনার জায়গা থেকে সতর্ক হতে হবে, আপনাকে আপনার জায়গা থেকে শিখতে হবে। এই বাজারে আন্দোলন ফান্দোলন করে এগুলা নামায়ও আন্দোলনের একটা গ্রুপ, আবার সেগুলো মার্কেট ম্যানিপুলেশনের পার্ট। সুতরাং আমরা যেন আমাদের জায়গায় সচেতন হইতে হয়, এবং কোন কোন স্টক আমরা স্টক যাচাইতে এখন ওই যে কি জানি ফার্স্ট ফাইন্যান্স নাকি একজনের কয় 90 পয়সা আছে এখন কিনে রাখলে হইতে পারে বহু কিছু, কিন্তু যদি এটা মার্কেট থেকে চলে যায় ডিলিস্টেড করে দেয় তো ওই 90 পয়সায় আপনার লস। এগুলো মাথায় রাখতে হবে। ভালো স্টক আছে, আপনি ভালো সময় দিবে সেটা। যে ভালো স্টক বলতে যে শুধু এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এটা না, জেড ক্যাটাগরির মধ্যেও ভালো আছে। আজকে বিজনেস খারাপ, একটু খারাপ আছে, আবার বিজনেস ভালো হবে। সেটা যেমন আপনাদেরকে একটা কথা বলি, একটা স্টক দেখায় দেই। আপনার পেনিনসুলাটা একটা সময় তো এইটার পেনিনসুলা যে হোটেলটা, এই পেনিনসুলা কিন্তু মানে ফান্ডামেন্টালি ভালো, কিন্তু তাদের হয়তো এই বিজনেসের কারণে যে পরিচয় পর্বটা হবে এটা আমার পিকনিকের ইয়েতে। এই পেনিনসুলাটার কথা বলি, এই পেনিনসুলা কি ফান্ডামেন্টালি খারাপ? জেডে আছে, সে একটু বিজনেস খারাপ হয়েছে, ডিভিডেন্ড 1 বছর দিতে পারে না, বা তাদের একটা দ্বিতীয় পেনিনসুলা তৈরি করতে গিয়ে বিশাল ইনভেস্টমেন্ট আসছে। আর পেনিনসুলাটা শুধু বাংলাদেশি ইয়ে না, এটা এটা চেইন 5 স্টার হোটেল, 7 স্টার মানের হোটেল এটা, ঠিক আছে? এইটা তো এই 12 টাকার রেট না। এইটাতে লং ইনভেস্টেড চিন্তা ভাবনা মাথায় রেখে যদি কেউ ঢুকে, এটাতে আপনারা হারানোর কিছু না, একসময় ভালো প্রফিট দিবে। এটা হচ্ছে পেনিনসুলার কথা। এই জাতীয় জেডের, এটা জাস্ট উদাহরণ দিলাম, কালকে আবার আপনি কি না কেন না ভাই এটা তো নো ডিভিডেন্ড মারছে বা এটা তো এই অবস্থা, আমার তা কি আপনার কথা শুনে কিনছি না। এটা আপনি লং ইনভেস্ট যদি চিন্তা করেন যে এটা ভালো হবে, এবং এটার যে সম্পদ আছে এই সম্পদের জায়গাটা অনেক ভালো। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন, ঠিক আছে? বন্ধ কোম্পানিতে ঢুকবেন না কখনো। যেমন ওই যে সুরিদ আছে, সুরিদ নিয়ে একজনে বলছে ভাই সুরিদ কি হবে, সুরিদের অস্তিত্ব নাই। অগ্নি এক ভাইয়ে রাগ করছে, 7 বার লিখছেন আমি দেখি নাই। তো অগ্নিটা মোটামুটি যে জায়গা আছে এখন যদি ঘুরে বাজারটা ভালো হয় হয়তো বা অগ্নিটা। আরেকটা বলি ভাই, এটা একটা মানে এটা এটা গেম করছে কখন জানেন? সব আইটি সেক্টরের গেম শেষ, তারপরে যায় এটা টান শুরু করছে। ওই সময় যখন আমি আইটি সেক্টরকে সতর্কতা অর্জন মানে সতর্কতা সিগন্যাল দিছি, যখন 80-85 টোটাল সেক্টরের আরএসআই, তখন সতর্কতা করছে আর এক ভাইয়ে ওই সতর্কতা করছে আর ওই 23 টাকার ঘরে বেচার পরে বাড়ছে। আর বা আপনি কইছেন আইটি সেক্টর সতর্ক করছেন, আমি তো বেচে দিছি। তো আমি কই আপনারটা তো বটম সাইডে কিনছেন, আপনারা তো সতর্ক করেন, সতর্ক করছে তো আইটি সেক্টরের যেগুলো হাই রেঞ্জে, আপনি এই বোকামি কাম করছেন কেন? তাহলে কথা আপনাকে বুঝে নিতে হবে আমি কি বলছি, কোন অ্যাঙ্গেলে কথা বলছি, এগুলা বোঝার ইয়েটা আপনাকে ধরতে হবে। সেক্টরের মধ্যে যেগুলো প্লে করছে সেগুলো থেকে সতর্ক করবেন। আর যেটা বটম সাইডে আছে আপনি কিনছেন কিন্তু পুরো সেক্টর প্লে করছে, আপনারটা করে নাই, এট দ্য লাস্ট মোমেন্ট আপনারটাও করবে, সেটাও করছে এই অগ্নি সিস্টেম, ঠিক আছে? পরে বাইরে বলছে যে ভাই আপনি তো এই জিনিসটা, আমি বলছি সেক্টরে যেগুলো সেক্টর হাই জোনে আছে, তো হাই জোনে থাকলে সেক্টরের কোনগুলো মাইর খাবে? যেগুলো বেশি উপরে উঠছে সেগুলো মাইর খাবে, কিন্তু যেটা বটমে আছে সেটা তো মাইর খাওয়ার কিছু নাই, সেটা তো মাইরের তলানিতে আছে। তখন এই শেয়ারটা এই যে এই লেভেলে উনি কিনছিলেন সম্ভবত এই লেভেলে 25 টাকার করে, উনি বেচার পরে এটা টান দিছে না আরও নিচে 25 টাকা না, এই যে যখন নাম ছিল 23-24 টাকার ঘরে কিনছে। তো উনি বেচার পরে যখন বাড়ছে উনি আবার বলতেছে ভাই আপনি সেক্টরের সতর্ক করছেন কিন্তু শেয়ারটা তো আমি বেচার পরে বাড়ছে। তো আমি বলছি সেক্টরের করছে, আপনার অগ্নির কথা তো বলি নাই। তো অগ্নি তো তলানিতে ছিল, সাপোর্ট জোনেই ছিল, আপনি কেন বেচতে গেলেন? যেহেতু সেক্টর মুভমেন্ট করছে লাস্ট মোমেন্টে আপনারটাও করবে, তাই করছে। এখন যেটা আছে যে জায়গা আছে 23 টাকার করে যদি উঠে, এটা খুব মানে স্লো আইটেম, এটা হয়তো বা 25 পর্যন্ত গেলে এদিকে সাপ্লাই আসবে। এই যে দেখেন এই যে বড় একটা ক্যান্ডেল আছে না, এটার গোড়া পর্যন্ত আমি যদি এটার হিসাব করি তাহলে হয়তো 25, 50, 50 পর্যন্ত এটা যেতে পারে।
লঙ্কা বাংলা টাংলা এগুলা সামনে আসতেছে, এগুলা নিয়ে এখন বেশি আলোচনার বেশি কিছু নাই। হ্যাঁ এই যে চঞ্চল ভাই, পেনিনসুলার নতুন হোটেল পতেঙ্গায় গত বছর এজিএমে গিয়েছিলাম। আচ্ছা, বিশাল বাজেটের 5 স্টার হোটেল হ্যাঁ ঠিক আছে, রাইট রাইট, এটা অবশ্যই, এটা কিন্তু ভালো। এখন তাদের একটু ম্যানেজমেন্ট বা গভর্নমেন্ট পরিবর্তনের কারণে তারা একটু ইয়েতে আছে, এটা এক সময় ভালো প্লে রোল করবে। ও এওএল, এখন দেখেন এওএলটা, এটা আর হচ্ছে একজনের ওই যে কনফিডেন্স সিমেন্টের কথা বলছেন না, দুইজনেই মনোযোগ করেন। এওএল এবং কনফিডেন্স দুইজনেই শুনেন, কেননা দুইটা একই মালিকের কোম্পানির। দুইটা, এওএল এবং কনফিডেন্স, চট্টগ্রামের মালিক, অনেকেই জানেন নাম। এইটার গত বছরের ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট বাকি ছিল, ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের বাকি ছিল। এটা ওই বাকি দিতে পারে নাই, আদালতে এটা মামলা হয়েছে, বা ওইটা মানে পারমিশনের জন্য আর কি মামলাটা হয়েছে। তো এটা একটা শুনানি গেছে, আরেকটা শুনানি ইচ্ছাকৃতভাবে ধরে রেখেছে তারা, কিছু হয়তো বা কালেকশনের জন্য। এটা হয় গেম পার্টে, এটা পার্ট অফ গেম। তো এখন হয়তো বা এটা ডিক্লারেশন আসবে, এটাও বি ক্যাটাগরিতে আসবে। ওরা ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করে দিবে, করে দিলে এটা বিতে চলে আসবে, বিতে চলে আসলে এটার একটা প্লে রোল আছে। সেম কনফিডেন্স সিমেন্টেনিও কালকে বলেছি, তাদের নরসিংদীতে একটা প্রজেক্ট চালু হওয়ার আছে, পাওয়ার সেক্টরে ওদের নিজেদের পাওয়ার প্ল্যান্ট আছে, করবে। এই দুইটা বিষয়ের ক্লিয়ার ধারণা রাখেন, এটা গতকালকে বলেছি। এই এই দুইটা স্টক যখন প্লেতে আসবে ভালো প্লে রোল করবে। এখন যে জায়গা আছে 16 টাকা 17 টাকা, এগুলোতে আবারও যাবে, এবং তার উপরে কিছু গ্যাপের জায়গা আছে, গ্যাপগুলো তখন ফিল আপ করে ফেলবে, ঠিক আছে। আইপিডিসি নিয়ে, আইপিডিসি বস্তা ভরা আরও কিনেন ভাই, আইপিডিসি ভালো হবে, এটা ভালো শেয়ার। এটা অনেক উপর থেকে আসছে ফান্ডামেন্টাল, আপনারা ইপিএস টিপিএস দেখেন, থার্ড কোয়ার্টারটা আসার পরে এটা ভালো হবে, এটা অন্তত 25 26 27 টাকার দিকে যাবে আইপিডিসি। আচ্ছা, দুইটা দুইটা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ক্যাপিটেক আর একটা হচ্ছে গোল্ডেন জুবলি। খুব ভালো, আজকে 2 দিন যাবত আমি দেখছি ভালো পজিশনে আছে। দেখেন ওয়েলটার, ওয়েলটার উপর একটা গ্যাপ আছে, এই গ্যাপটা 19 টাকা ঘরে, হ্যাঁ। এই গ্যাপটা সে টুডে অর টুমরো ফিল আপ করার জন্য উপরে যাবে এল। এবার আসেন গোল্ডেন জুবলি নিয়ে একটু কথা বলি। খান ব্রাদার্স থেকে আমি না, শুধু আমার আরেক ভাই টেকনিক্যাল আছেন, রাহুল সি, রাহুল সি, উনিও কিন্তু এই জিনিসটা আমার সাথে সাথে উনিও সতর্ক করেছিলেন, এই খান ব্রাদার্স আর সিপাল। আমি সিপাল খান ব্রাদার্স থেকে যখন সতর্ক করছি, উনিও ওই ভাইও আজকে গতকালকের পোস্টে দেখছি উনি এটা নিয়ে একদম গ্রাফ সহায় একে বুঝাই দিচ্ছেন কোন জায়গা আসবে খান ব্রাদার্স এবং সিপাল। বাট কিনা বেচা আপনারা পরে গালি দিয়েন না আম করে ভাই, আমরা আপনাদের উপকারার্থে কাজ করি। যেটা বলতে নিছিলাম, এ ওয়েল গেল, জেনেক্সিলটা সব তো যে জেনেক্সিল। তো পিকনিকের ইনশাল্লাহ আমাদের যে ফোরামটা, আল্লাহ যদি বাঁচে, আমাদের যদি ঐক্যর জায়গা, আমরা একটা জায়গায় সঠিকভাবে থাকি, নেক্সট প্রোগ্রামটা জমজমাট জমকালোভাবে করব। আমার তো 28 তারিখে প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ 110 জন হয়ে গেছে, মেহমান টেমান সহ, মানে যারা গেস্ট আসবেন, ফ্যামিলি আসবেন সবাই মিলে, এবং বিনিয়োগকারী কয়েক আপাও আছেন, আবার অনেকের ফ্যামিলি নিয়ে আসবেন। তো 110 জন হয়ে গেছে আমার। এখনও যদি কেউ চান যে পিকনিকে যাবেন, পার্সোনাল আলাপ করতে পারেন, আমি ওইভাবে আপনাদেরকে নেব। এখন জেনেক্সিলটা উপরে একটা শ্যাডো, এখানে 27 টাকা আছে। এই গ্যাপটা যদি ফিল আপ করতে হয় তাহলে 29 টাকা 20 পয়সা পর্যন্ত উঠানো একটা সম্ভাবনা আছে। এই আপাতত এই 29 টাকার 20 পয়সাটা দেখছি, হ্যাঁ।
ম্যাগনা ইন্স্যুরেন্স এখন যে জায়গা আছে এখানেও ভালো অবস্থানে আছে। নেক্সট যখন দেখবেন যে ইন্স্যুরেন্স সেক্টরে আসবে, যে সাপ্লাই জোনটা কাছাকাছি আছে ম্যাগনা ইন্স্যুরেন্স। আচ্ছা এই ভাইটার আমি একটু এই কয়টা আইটেম দিয়ে দুইটা ইয়ার কথাটা আগে শেষ করি, তারপরে ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে কথা বলবো। কালকে অনেকে ঘাবড়ায় গেছে, ইন্স্যুরেন্স সেক্টর সব মারা শুরু করছে একসাথে। এগুলো হচ্ছে উপরে যাওয়ার আগে উপরে উঠার আগে একটা বাউন্স ব্যাক যেটা হয় এটা হয়েছে। দুইটা মিউচুয়াল ফান্ড নিয়ে আমি কথা বলবো, গোল্ডেন জুবলি এবং ক্যাপিটেক। ক্যাপিটেক গ্রোথ ফান্ড, ক্যাপিটেক গ্রোথ ফান্ড আজকে কয়েকদিন যাবত একটা পজিশন নিয়েছে, ভালো অবস্থান দেখাচ্ছে। এবং তার যে এই যে এমএসিডি বার যেটা, এটা হচ্ছে হিস্টোগ্রামের বার, আর এই রেখাগুলো হচ্ছে এমএসিডি বার। কথা একটু দেখেন, খেয়াল করেন এই যে হিস্টোগ্রামের বার আর এমএসিডি বার দুই জিনিস। তো হিস্টোগ্রামের বারটাও বেশ ভালো উপরের দিকে যাচ্ছে, এমএসিডিটাও বেশ ভালো উপরের দিকে যাচ্ছে। আরএসআই 65, আরএসআই 65, 60-এর পরে গিয়ে যেগুলো ভালো প্লে রোল করে সেগুলো আরএসআই 60-এর পর থেকে একটা ভালো, এবং এই ট্রেন্ডি সিস্টেমটা খুব ভালো একটা কাজ করে। তো এই মিউচুয়াল ফান্ডের মধ্যে দুইটা মিউচুয়াল ফান্ড বেশ ভালো প্লে রোল করে মার্কেটে, সেটা হচ্ছে ক্যাপিটেক আর গোল্ডেন জুবলি আর ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। সেন্ট্রাল ফার্মা একটু ওয়েট করেন, আপনি ডিভিডেন্ড কি ও আজিজ ভাই আপনারা তো ওই দিন মনে হয় সেন্ট্রাল ফার্মার কথা বলেছিলাম মনে হয়, তো ওয়েট করেন ওর ডিভিডেন্ডটা কি আসে একটু খেয়াল করেন, বা ইপিএস টিপিএস আছে কি একটু নজরে আসেন। আচ্ছা শুনেন, ক্যাপিটেকের যে বিষয়টা বলি, এইটার 9 টাকা 20 পয়সা থেকে 9 টাকা 60 পয়সা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে। 9 টাকা 20 পয়সা থেকে 9 টাকা 60 পয়সা 70 পয়সা পর্যন্ত ভালো একটা সাপ্লাই জোন আছে। এই সাপ্লাই জোনটা এই মুহূর্তে পার করতে পারবে কি পারবে না এটা একটা নিয়ে সন্দিহান, কেননা সাপ্লাই জোনটা একদম ছোটোখাটো না, ভালো একটা বড় সাপ্লাই জোন, ভালো একটা সাপ্লাই জোন। এই সাপ্লাই জোনটা 9 টাকা 80 পয়সা পর্যন্ত, ঠিক আছে। এখন যে প্লে মোডে আছে, যে ইয়েতে আছে 65 আরএসআই, এই 65 আরএসআই অনুযায়ী ক্যাপিটেকের ট্রেন্ড প্যাটার্নটা বেশ ভালো। এখন একটা জায়গায় যাইয়া এটা আমার কাছে যেটা সিস্টেম বলে, এই সাপ্লাই জোনে প্রফিট টেকিংটা মাস্ট বেটার। এরপরে যদি সাপ্লাই জোনটা পার করে সে যদি আবার সাপোর্ট ক্রিয়েট করতে পারে, তখন পরবর্তী ধাপটা হচ্ছে এদিকে উপরে 11-12 টাকার দিকে, এবং আরও উপরেও বেশ গ্যাপ রেখে আসছে সে, সেটা ইন ফিউচার যখন তার সময় আসবে সেটা কিন্তু তখন আসবে। ওরিয়ন ইনফিউশন ফিডিং হয়ে গেছে 500 টাকার উপরে, এখন এটা আপ অ্যান্ড ডাউনে সেল সাপ্লাই যাবে। এখন এই ক্যাপিটেকের বিষয়টা তাহলে ক্লিয়ার, এবং মনে রাখবেন এই যে মিউচুয়াল ফান্ডগুলো আস্তে 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 যখন কেডিএস এর ব্যাপারে আলোচনা করেছি ভাই, আপনি ভিডিওটা পরে আবার একটু দেখে নেবেন, এটা নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছে। তা এখন তো এই যে ক্যাপিটেকটা যেহেতু ইন্স্যুরেন্স ফাইন্যান্স ব্যাংকিং সেক্টরের সামনে একটা মৌসুম আসতেছে, সেই হিসাবে এই মিউচুয়াল ফান্ডেরও কিছু কিছু মৌসুম আসবে। তো সেই জায়গাতে এই 9 টাকা ঘরটা 9 টাকা থেকে 9 টাকা 70-80 পয়সা পার করলে কিন্তু এটার উপরে আরও বেশ ভালো পজিশন আছে। এই যেগুলা গেমলিং করে মানে মিউচুয়াল ফান্ডের মধ্যে 3টা আইটেম, একটা হচ্ছে ক্যাপিটেক, একটা হচ্ছে গ্রোথ ফান্ড ক্যাপিটাল গ্রোথ ফান্ড, একটা হচ্ছে গোল্ডেন জুবলি, আর একটা হচ্ছে আচ্ছা আপনি এই যে গোলাম মোস্তফা ভাই, আপনি আমাকে ইনবক্সে আপনি একটু এই পিকনিকের ইয়ে করেন। আমি সম্ভবত আপনাকে ইনবক্সে দিছিলাম, আপনি তো মনে হয় ইনবক্সটা চেক করেন নাই মনে হয়। যাই হোক আপনি একটু আমাকে ইনবক্সে মেসেজ করেন, আমি আমার যেই পিকনিকের পেমেন্টের বিকাশ নাম্বার এটা দিয়ে দেবো, আর আমার ওই পিকনিক গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে আপনি ইয়ে করবেন 28 তারিখে, আমার নভেম্বর মাসের 28 তারিখে পিকনিকের ইয়ে। তো আমার অলরেডি পেমেন্ট ক্লোজ করে ফেলেছে অনেকটা। আচ্ছা আসেন, এখন এই গেল ক্যাপিটেক, এবার আসেন আমি আপনাকে গোল্ডেন জুবলিটা দেখাই।
জিএলডি, এই গোল্ডেন জুবলিরও ট্রেন্ড ভালো, এটাও প্লে প্লে মানে ভালোই প্লে রোল করে। আজকে বেশ ভালো জায়গা ভলিউম মানে মোটামুটি একটা অবস্থান নিয়েছে, একদম বটম সাইডে আছে, এমন একটা বেশি হয় না, 10-20 পয়সা এদিক সেদিক হয়েছে। তো সাপ্লাই জোনটা সাপ্লাই জোনটা আছে ধরেন এইখানে 60 টাকা 90 পয়সার দিকে, হ্যাঁ 60 টাকা 90 পয়সায় একটা ভালো, 60 টাকা 90 থেকে 8 টাকা 40 পয়সা পর্যন্ত এটার একটা সাপ্লাই জোন আছে। যখন এই ট্রেন্ডি শেয়ারগুলো উঠে, যেমন দেখছেন যে ফ্যাকডিল বলেন বা ডোমিনেন্স বলেন বা সিমট্যাক্স বলেন, এই শেয়ারগুলো যখন উঠে বিগ কোয়ান্টিটি বিগ ট্রেড নিয়ে উঠে, এগুলো কিন্তু সাপ্লাই দিতে দিতে একদিনে দিয়ে মাইরা দিয়ে ওই যে 3 দিনের আইটেমের মতন ফুটফাট মাইরা দিয়ে আবার নেমে যায় না, ঠিক আছে, ফুটফাট মেরে দিয়ে আবার নেমে যায় না, ঠিক আছে। এগুলা কিন্তু একটা জায়গায় গিয়ে এই তারা যে দীর্ঘ 6 মাস 7 মাস ধরে কালেকশন করে, এই কালেকশনের শেয়ারগুলো ডেলিভারি দিতে হলে তাদের অন্তত একটা জায়গায় এই সাপ্লাই জোনটাতে অন্তত 2-4-5 দিন রেখে 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 সাপ্লাই হয়, হুট করে একদিনে কিন্তু বেরিয়ে যায় না। যেমন এই যে আপনার এই ডোমিনেন্সটা 23 টাকা থেকে 25 টাকার ভিতরে সাপ্লাই জোন, এখানে ধীরে ধীরে প্রতিদিন ভলিউম হচ্ছে, 1 কোটি 1.5 কোটি করে ভলিউম হয়ে সাপ্লাই যাচ্ছে। এগুলাকে ইনসাইডার ট্রেডিং করে করে তারা এই কাজগুলো করে, ঠিক আছে। এখন গোল্ডেন জুবলিটাও এখানে ধরেন যে জায়গা আছে, এখান থেকে 8 টাকা 40 পয়সা পর্যন্ত 50 পয়সা পর্যন্ত এটার সাপ্লাই জোন, এখন আছে 60 টাকা 20 পয়সা। তো এই জায়গাটাতে বেশ লম্বা সাপ্লাই, এই জায়গাতে আপনাদের প্রফিট টেকিং এর চিন্তা ভাবনা করতে হবে। এটা আপনারা নিজ দায়িত্বে করবেন, দেখাই দিতেছি বুঝাই দিতেছি, দায়িত্ব আপনারা পালন করবেন। AIB মিউচুয়াল ফান্ড এগুলার তেমন একটা হয় না ভাই, এগুলা একদমই তলানিতে, এগুলার তেমন একটা পজিশন ভালো কিছু দেখছি না। এটা আসবে কখন? 79 পয়সা ফার্স্ট কোয়ার্টার, ভালো তো এটা। 89 পয়সা ক্যাপিটেক, ক্যাপিটেক কিন্তু এগুলা প্লের জায়গার শেয়ার তো, তো এগুলা 79 পয়সা পিএস দিছে, ফার্স্ট কোয়ার্টার ভালো দিছে, ভালো শেয়ার। তবে এই মুহূর্তে আমরা ইপিএস এর জায়গাটা থেকেও আমাদের সাপ্লাই জোনটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। কি ভালো দিছে কি খারাপ দিছে তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে সাপ্লাই কোথায় দিতে হবে, সাপ্লাই জোনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, আর হচ্ছে সাপোর্ট জোনটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। আসেন এবার আপনার আলম ভাই, আপনার এই জেমিনিসিটা কি কি, জেমিনিসি অলিম্পিক ব্যাট বিসির ব্যাপারটা বলছি যে হয়তো আবার 260 65 বা 85 পর্যন্ত আপনি মাথায় রাখবেন, এর উপরের হিসাবে নাই। লং টার্ম ভাই, এখানে লং টার্ম বলতে কিছু নাই। এই বাজারে লং টার্ম যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য বেস্ট পদ্মা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম, তারপরে ইউপিজিএল, তারপরে স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্স, এগুলো হচ্ছে লং টার্মের জন্য। আর আপনি যেগুলো বলতেছেন এগুলো লং টার্মের বিষয় না। জেমিনিসি এগুলা গেমলিং শেয়ার, উল্টা পাল্টা মারবে নামাবে আবার উল্টা পাল্টা উঠাবে, লং টার্মের কোনো হিসাব নেই। যখন তারা প্লে করার জন্য রেডি হয় তখন তারা আগে মাইরা তক্তা ফাটায়, তারপরে গিয়ে গেমের চিন্তা করে। লং টার্মের বিনিয়োগের বেস্ট এখন যেটা হচ্ছে পদ্মা মেঘনা, তারপর উপজেলা, স্কয়ার ফার্মা, এগুলো হচ্ছে অলওয়েজ বেস্ট। আর ব্যাটবিসি বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো একটা সময় এই 2006-07 দিকে লং টার্মের হিসাব ছিল, এখন 2006 সাল না, এখন 2025 শেষ অবস্থায়। মাল্টিন্যাশনালগুলোর লং টার্মের হিসাব ছিল 2005 4 5 6 সময়, তার মানে এই 2004 5 6 থেকে আকাশে উঠছে, একটা পর্যায়ে হিউজ লেভেলে চলে গেছে, ওইগুলাতে লং টার্মের হিসাব নেই। এখন দেখেন এই মাল্টিন্যাশনাল সবগুলোর অবস্থা কোথায় নামছে দেখছেন। এবার যদি আপনি এখন থেকে যদি ইন ফিউচারে লং টার্মের চিন্তা করেন যে অন্তত 2 4 5 বছর 10 বছর শুধু ডিভিডেন্ড খাবেন, তাহলে আপনাদের জন্য বেটার হচ্ছে পদ্মা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম, উপজেলা মানে ইউনাইটেড পাওয়ার, তারপরে এই যে কেডিএস এর মতন শেয়ার, বা যেগুলা বিগ বিগ স্ট্রং বাংলাদেশি কোম্পানিগুলো আছে যেগুলো একদম তলানি প্রাইসের মধ্যে আছে, এগুলো হচ্ছে বিনিয়োগের জন্য লং টার্মের জন্য ভালো। আর যদি আরো নিচের বেজের দিকে চান, তার মধ্যেও কিছু কিছু শেয়ার আছে লং টার্মের জন্য ভালো পজিশন, যেমন এনভয় টেক্সটাইল আছে, তারপরে আহ, এটা কি জানি হাওয়াইল টেক্সটাইল আছে, পিটিএল আছে, এগুলো হচ্ছে
লং টার্ম ইনভেস্টের জন্য আপনার ডিভিডেন্ডের কেন্দ্রিক ভালো। বাজারের সূচকটা একটা জায়গা যেখানে আসছে, এখন এক একজন এক এক অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করে, এক এক অ্যাঙ্গেলে মানে বিশ্লেষণ করে। তো আমরা যারা মোটামুটি আপনাদের উপকারার্থে কাজ করি, যারা মোটামুটি একটা বুঝজ্ঞান, এখানে এই যে এক ভাইও আমাকে একটু এক ভাই আমাকে টেকনিক্যাল অ্যানালিসিসের বিষয়ে বলেছে। তো সিটি ব্যাংক তো ভালো, এগুলা নিয়ে চিন্তা করার কিছু নেই। সিটি ব্যাংক এখন বিনিয়োগের জায়গা। স্কোয়ার ফার্মা বেস্ট। স্কোয়ার ফার্মা ভাই ভাই পদ্মা মেঘনাও ভালো শেয়ার। পদ্মা মেঘনা তো হিউজ ডিভিডেন্ড দেয়। তারপরে আপনার ইউনাইটেড পাওয়ার দেখবেন এবার ভালো, মিনিমাম ইয়া দিবে। তাহলে আর্গন ডেনিম আছে, পিটিএল আছে, তারপরে হাওয়াইল টেক্সটাইল আছে। সিমটেক্স তো অলরেডি প্রাইস একটু সেন্সিটিভে চলে গেছে, এগুলো লং টার্মের জন্য এখন আর বলা যায় না সিমটেক্সের কথা। আরও যেতে পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বটম সাইড থেকে অনেক দূরে চলে গেছে। এই ধরনের বহু শেয়ার আছে, যেমন এই যে হোটেল রিসোর্টের মধ্যে যেমন পেনিনসুলাটা তার ইয়ে অনুযায়ী, তার পজিশন অনুযায়ী এটা আন্ডার ভ্যালু প্রাইস, এগুলো লং টার্মের জন্য বেশ ভালো হবে। মীর আক্তার, মীর আক্তারও ভালো, ক্যান্ডেলটা ভালো করেছে। কালকে একটা আপ ট্রেন্ড দেখবেন, ভালো একটা আপ ট্রেন্ড আসবে। এটা তো 32-33 টাকার দিকে সাপ্লাই, এটা 32 টাকার দিকে সাপ্লাই আছে। প্রিভিয়াস হিস্ট্রিতে কি আছে? হ্যাঁ, ওই যে 32-33-এর দিকে সাপ্লাই মীর আক্তার। হ্যাঁ, এই যে মৃদুল দর ভাই, দাদা ঠিক বলছেন, এটা খুব ভালো। এই যে ফুল ড্রাই হয়ে গেছে, কেন সেল আসতেছে না? কে সেল করবে? সবাই তো মাইরা লাল বানায় ফেলাইছে, আর কই মারবো? আর যারা মোটামুটি ভালো অবস্থানে ধরে রাখছে, আপনি স্পিনিং মিলে চাকরি করেন না? স্পিনিং মিলের ভিতর ভিতর ভালো না, ঠিক আছে। টেক্সটাইল এটা স্পিনিং মিলটা সামনে কিন্তু আইসিআইসিএল তো বাই করার মতন একদম প্রপার পারফেক্ট জায়গা ভাই, এটা তো বলার কিছু নাই। আপনি স্ট্রং সাপোর্টটা দেখবেন। হ্যাঁ, শেষে ক্যান্ডেল নিয়ে কথা বলবো আমি। আপনার স্পিনিংয়ের কিছু পজিটিভ কথা, যেমন নেগেটিভ কথা আছে তেমন পজিটিভ কথা আছে। শুধু ইলেকশনটা হয়ে গেলে, গভর্নমেন্ট যখন একটা স্টেবল গভর্নমেন্ট চলে আসবে না, তখন স্পিনিং মিলগুলো কি হবে আমি বলি। ভারত আমাদের সাথে এই স্পিনিং, আমাদের দেশের স্পিনিং মিলকে ধ্বংস করার পিছনে ভারতের হাত। ওরা এই দেশের থেকে তুলা, তারা তুলা মানে এত, ওই যে আগে তো অস্ট্রেলিয়া বা ইয়ে থেকে বিভিন্ন দেশ থেকে তুলা আনতো সস্তায়। ওরা প্রথমে কি করে, ভারতের যে পলিসি, প্রথমে আপনাকে সস্তা দিয়ে দাম কমায়া আপনাকে ওই জায়গায় অ্যাট্রাকটিভ করে আটকে ফেলবে। আটকানোর পরে যখন তাদের কাছে আপনি ধরাশায়ী হয়ে যাবেন, তারপরে তারা প্রাইসিং করে আপনাকে, এই দেশটাকে এইভাবে লুটপাট করছে। ওরা আমাদের দেশটাকে লুটপাট করছে। দেখেন চায়না, চায়না তার আশেপাশে যতগুলো দেশ আছে সবগুলোকে ডেভেলপ করছে, আর ভারত এত মহাভারত তার আশেপাশের দেশগুলোরে লুটপাট করে প্রত্যেকটা দেশের শত্রু হয়েছে। আর চায়না তার বেল্টটাকে স্ট্রং করার জন্য সবাইকে ডেভেলপ করে সবাইকে হাতে রাখছে। বুঝে আসছে? এগুলা মানে কিছু বিষয় আছে, এগুলো আসলে ওইদিকে যাইতেও চাই না, ওইগুলো যাওয়া উচিত না। আমাদের দেশের এই ভারতে তুলা রপ্তানি এবং সুতা রপ্তানি বন্ধ করে দিয়ে আমাদের জন্য আশীর্বাদ করছে। এখন আমেরিকা থেকে যে তুলাটা আসে এটার কোনো ট্যাক্স নাই, ট্যারিফ নাই, এটা ফ্রি অফ কস্ট আসতেছে। জাস্ট আপনি তুলাটা কিনে জাহাজ ভাড়া দিয়ে আনতেছেন। আর ভারতে থেকে আগে আসলে ওই ট্যারিফ টুরিফ দিয়া 12টা বাজাইছে, আমাদের স্পিনিং মিলগুলো বন্ধ করা ফেলাইছে। তো ভবিষ্যতে আমাদের যদি একটা স্টেবল গভর্নমেন্ট আসে, দেখবেন যে এই স্পিনিং মিলগুলো খুব স্ট্রংভাবে দাঁড়াবে। এটা আমি অদূর ভবিষ্যতের কথা বলে দিলাম আপনাদেরকে। তো অনেক আলোচনা হয়েছে, অনেক স্টক নিয়ে আপনাদের বেশ অনেক স্টক নিয়ে আলোচনা করেছি। সময় হয়ে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। প্রতিদিনের এই শিক্ষামূলক আলোচনা এবং আপনাদের স্টক বিশ্লেষণ থাকবে। আপনাদেরকে সবসময় একটা জিনিস সতর্ক করি, এবং শেষবেলা ইন্ডেক্সের বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার এই যে
রাফায়েত ভাই বলেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সব সময় বিনিয়োগের ক্ষেত্রে আগে কোম্পানি যাচাই বাছাই করবেন, কোম্পানির পজিশন যাচাই বাছাই করবেন এবং প্রাইসিংটা যাচাই বাছাই করবেন। গুজবে কান দিবেন না, হাই প্রাইসের কোনো শেয়ারে এন্ট্রি দিবেন না। হ্যাঁ, মুজাফফর স্পিনিং তো বেস্ট, ভালো একটা খুব ভালো শেয়ার, ভালো শেয়ারের ইয়েও ভালো। এখন দেখেন এই যে মাইকটা যে দিছে 5675 থেকে, বা হ্যাঁ 5675 থেকে 5000 পর্যন্ত, প্রায় অলমোস্ট 5024 পর্যন্ত, তাহলে 600 650 পয়েন্ট গেছে। এই 650 পয়েন্ট যে ফালাইছে এই জায়গাতে, যখন এই যে 7-8 সেপ্টেম্বর যারা আমার সাথে ছিলেন বলেছি যে 1400 কোটি টাকা থেকে ধাম করে লেনদেন কমে গেছে, সাইডওয়েজে প্লে করবে, ঠিক আছে? তখন ম্যাগনা ইন্স্যুরেন্সের ম্যাগনা ইন্স্যুরেন্সের 26-27 টাকায় এন্ট্রির প্রাইসটা বেস্ট প্রাইস, আর 31-32-এর দিকে সাপ্লাই জোন। আইসিআইসিএল ভালো হবে, কারণ আইসিআইসিএল দীর্ঘ লম্বা সময় যাবত এক জায়গায় কালেকশন হয়েছে এবং এখনো পর্যন্ত বটম সাইডে আছে। উপরে সাপ্লাই 25-28-32, তিনটা ধাপ, 25-28-32। হ্যাঁ, এই যে এলসি এলসি যেমন তালু স্পিনিং এর, বাংলাদেশের তালু স্পিনিং এর কিন্তু এলসির একটা বিশাল ইয়ে ছিল, ওরা এলসিতে কি জানি একটা গড়মিল করাতে ওদের ওই লাইসেন্সটা ইয়ে হয়ে গেছে, হেল্ড আপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইন্ডেক্সের কথাটা করে ইয়ে করে শেষ করব। তো এই দেখেন, আমরা যারা টেকনিক্যালি কাজ করি এই বিষয়গুলো, আমাকে মানে আরো কয়েকজনেরও দেখেছি, এই যে বাজারটা যখন 4500 ঘরে নামছে, ইউটার্নের যে ক্যান্ডেলের যে আচরণ, মানে যে যে ক্যান্ডেল সিগন্যাল দিয়েছে, এখান থেকে যখন একটা জায়গায় গেছে 4700 ঘরে, সেখানে আরেকটা সেমিলার ক্যান্ডেল দিয়েছে। এরপরে যখন উঠছে কারেকশন দিয়েছে কোথায়, এই যে 4809 ঘরে। দেখেন এই ক্যান্ডেলগুলো যখন আসছে ডাউন ট্রেন্ডে, মানে একদম লাস্ট মোমেন্টে, তখনই আপে গেছে। এরপরে যখন আবার 4972-এ গেছে, একই টাইপের ক্যান্ডেল দিয়েছে। সেখান থেকে আবার যখন 5072-এ গেছে, অ্যাট এ টাইম একই জায়গায় সাপ্লাই জোনটাকে টেক ওভার করছে, করার পরে আবার যখন উপরে উঠছে, উঠে যখন আবার কালেকশন করছে, যতবার উঠছে যেই ধরনের ক্যান্ডেলগুলো ইন্ডিকেশন করেছে সেই ধরনের ক্যান্ডেল আজকে গত 2 দিন যাবৎ শো করতেছে। এই একটা ক্লিয়ার বিষয়। আরেকটা বিষয় বলি, যখন উপর থেকে নামা শুরু করছে, আমি বারবার বলেছি যে মার্কেট ইউটার্নের মতন কোনো ভালো ক্যান্ডেল আজ অবধি পাই নাই, যতদিন পর্যন্ত বাজারটা ডাউন ট্রেন্ডে ছিল। কিন্তু এখন আমি বা আমার মতো যারা অ্যানালাইসিস করে, যারা এই টেকনিক্যাল বিষয়গুলো ফলো করে, তারা একই মতের বা কাছাকাছি সেমিলার কথাবার্তা আমরা বলে আসছি। বাজার এখান থেকে এই ইপিএস আর ডিভিডেন্ডের কাহিনী শেষ হয়ে গেলে এখান থেকে মিনিমাম একটা আপট্রেন্ড ভালো নভেম্বরে আমরা মার্কেট দেখতে পারবো। এখন দেখতে পারলে কোন লেভেল পর্যন্ত দেখতে পারবো সেটা একটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বিষয়, যে কোন লেভেল। আপনাদেরকে বলেছি যে সাপোর্ট থেকে সাপ্লাই জোন, যেটাকে অনেকে বলে রেজিস্ট্যান্সটা কোথায়? এই রেজিস্ট্যান্সের জায়গাটা কেউ বলে 5500, কিন্তু আমার প্রথম ধাপের কথা হচ্ছে 5300। বুঝাইতে পারছি? বাজার মনে হচ্ছে না 500 সূচকের নিচে নামবে, রাইট, তবে নামলে মহাদশ, এটাও ঠিক। কিন্তু এই মুহূর্তে নামার মতন কোনো যৌক্তিক কারণ নাই। যে সমস্যাগুলো ছিল, একটা ছিল ইলেকশনের বিষয়টা, সেটা সমাধান হয়েছে। আর মূল বাজারটা যেটা নিয়ে বেশি তামাশা করেছে, বেশি ফাইজলামি করেছে, সেটা ছিল মার্জিন লোনের বিষয়টা নিয়ে। সেটার একটা সমাধান হয়ে গেছে,
সেই সময় আরও 1 বছরে এক্সটেনশন করানো হয়েছে, যে দুইটা মিউচুয়াল ফান্ড বা যাদেরকে নিয়ে বেশি চাপাচাপি করছে তাদেরকে 30 সাল পর্যন্ত সময় দিয়েছে, যে ইকুইটি মাইনাস ম্যানেজমেন্টের যেটা বিষয়টা সেটা তাদেরকে 30 সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সুতরাং প্রজ্ঞাপন হিসাবে কালকে এটা বেশ ভাইরাল হয়েছে। তো সুতরাং বাজার পড়ার মতন মানে বড় ধরনের কোনো রিজন নাই। আর্মি পার্সনের বা আগুন কাণ্ডটাও নিয়ন্ত্রণে চলে আসছে। 5333, হ্যাঁ রাইট আরাফাত ভাই, এই 30-33 থেকে আর কি, 30-33 এই লেভেলটা, বা 5330, 300 থেকে 30 আপাতত আপনাদেরকে, যেমনটা যখন বাজার 5600 গেছে, পোস্টায়া ভরা ফেলাইছে ওই যে ওই মামুদের পার্টি, যে বাজার 7000 যাবে, বাজার 8000 যাবে, এরকম 6000 যাবে কাহিনী করছে। কিন্তু তখন আপনাদেরকে এই জায়গাটাতে, যেই জায়গাটা নিচে থেকে বলছি এই সাপ্লাই জোন না করা পর্যন্ত ওই আকাশ কুসুম স্বপ্ন দেখা বাদ, তো এই জায়গাতে গিয়ে ধাক্কাটা খাইছে একদম। এইটার এই জোনের পুরা জোনেও ঢুকতে পারে না সাপ্লাই জোনটা, সেটা হচ্ছে 5600, 600 থেকে 5800, এই জোনটা তখন ভাঙতে পারে নাই। তো এবার যদি ধরেন বাজারটা উঠে, তাহলে প্রথম ধাক্কা 5330, যেটা আমার রাফাত ভাই বলছে, ওনার সাথে আমার মানে একটা জায়গা মতামতে মিলছে, 337, 330 এই লেভেলটা। এইটা যদি পার করে, এটা পরের ধাপটা আবার পরে আসবে, কারণ এখান থেকেই উপরের দিকে অনেক সাপ্লাই আছে, ঠিক আছে। তাহলে ইন্ডেক্সের ব্যাপারটা ক্লিয়ার, আপাতত নিচের দিকে যাওয়ার সম্ভাবনা নাই। আগামী 1 মাস দেখবেন যে ভালো ফুল ফর্মে একটা বাজার দেখতে পারবেন। সাইডওয়েজ, সাইড বাই সাইড, একটা সাইড যাবে একটা সাইড আসবে, একটা সেক্টর যাবে একটা সেক্টর যাবে আসবে, এরকমভাবে সুন্দরভাবে উঠবে। ধন্যবাদ ভাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামীকালকে আবারও 8:30টার সময় থেকে লাইভ শুরু করি, ঠিক আছে। 8:30 থেকে এই 9:30, 10টা একটু বেশি সময় দিতে পারি, কারণ মাগরিবের পর আগে করতাম যেটা, ওইটাতে বেশি সময় দেওয়া যেত না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য আপনারা মন খুলে দোয়া করবেন যেন আপনাদের এই কাজগুলো কন্টিনিউয়াসলি করে যেতে পারে। ধন্যবাদ।